থেকে পড়া একটা ধাক্কার মতো। খুব একটা আকাশ থেকেও পড়িনি, কারণ তখন যেটা তার মানে আপনি কমফোর্ট ছিলেন, আগে থেকে জানতেন? তখন আগে থেকে যেটা জানতাম যে মা তো বলেছেই মামুন তোমাকে খুব পছন্দ করে, এবং মামুনও বলেছে আমি তোমাকে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। তো আমি জানি যে হয়তো এটা একটা রিলেশনের দিকে আগাতেও পারে। সো আপনি এটা আপনার জায়গা থেকে এগ্রি করেই ওখানে গেছেন? আমি গেছি আমার জায়গা থেকে পজিটিভলি নিয়ে, আমি নেগেটিভলি নেইনি। বাট আপনার এটা অ্যাকসেপ্টেন্স ছিল? অ্যাকসেপ্টেন্স তো ছিলই। তার মানে কথা এখন কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গায় এসে দাঁড়াইলো। এটা এনজয় না, মানে আমার তো অবশ্যই কেউ তো আমাকে টেনে নিয়ে যেতে পারবে না তার বাসায়। ওকে, সো আপনি এগ্রি করে গেছেন, এবং আপনার এবং মামুনের মধ্যে কনভারসেশন তাহলে অবশ্যই এরকম কোনো ইঙ্গিত ছিল যেটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ওই যে বললাম ভালো লেগেছে, তো সে তো বলেছে যে আমি তোমাকে ছেড়ে জীবনে যাব না। সো তার মানে আপনার জায়গা থেকে কখনোই কোনো কোশ্চেন ছিল না? মামুন যখন আপনাকে বলেছে, মামুনকে আপনি কোশ্চেন করেন না এটা যে এই ছেলের চাল নেই চুলো নেই, নাম্বার ওয়ান, এই ছেলে আমার চাইতে হাফ এজ, এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার কাছে শুরুই হয়েছে কোশ্চেন দিয়ে যে সে একটা কিশোর গ্যাংয়ের লিডার, এবং সে আমাকে হাজব্যান্ড হিসেবে চিন্তা করছে 6 মাস পরে। লায়লা প্লিজ, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য কোশ্চেন। সো সেই জায়গা থেকে আপনি এগুলা সবকিছু সাইড করে দিয়ে ওকে চিন্তা করলেন, ইউ আর অ্যাকসেপ্টিং দ্যাট। সবকিছু সাইড করে দিয়েই ফর হোয়াট? এই যে বললাম যে সবকিছু সাইড করে দিয়েই আমি অ্যাজ আ হিউম্যান, মানুষের তো হিউম্যান কোয়ালিটিস থাকেই, যে হয়তো তারা ভুল করছে, তারা ভুল চিন্তা করছে বা ভুল থিঙ্কিং করছে, বা সিচুয়েশনে পড়ে ভুল থিঙ্কিং করে ফ্রেন্ডশিপ পর্যন্ত মানুষ যেতে পারে, নট হাজব্যান্ড। না, ওটা আমার অতদূর চলে গেছে, এটা এখন আমি তো ডিনাই করতে পারবো না। এন্ড উইথ দ্যাট পারসন যার বয়স আপনার চেয়ে অর্ধেক। হ্যাঁ, কিন্তু দ্যাট পারসনের কথাটাও আপনি চিন্তা করেন। উইথ দ্যাট পারসন যার বৈবাহিক কোনো অভিজ্ঞতা নাই, উইথ দ্যাট পারসন যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার সাথে আকাশ পাতাল পার্থক্য, উইথ দ্যাট পারসন যার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার ধারে কাছে নেই, সবকিছুই হোল ফ্যামিলি। না সবকিছুই মানলাম। আপনি আমার সাইডটা দেখলেন যে সবকিছুই মানলাম যে লায়লা তুমি হাউ কুড ইউ, এটা শুধু আপনার কোয়েশ্চেন না, এটা আমার ফ্যামিলির কোয়েশ্চেন, এটা আমার সারাউন্ডিংস এর কোয়েশ্চেন, এটা আমার সোসাইটির কোয়েশ্চেন। ওয়াই দিস গাই, হ্যাঁ, যার কোনো কিছুই তোমার সাথে হচ্ছে না, কিন্তু দ্যাট গাই কুড কনভিন্স মি, সত্যি কথা, এবং নট দ্যাট গাই, তার হোল ফ্যামিলি কুড কনভিন্স মি, সত্যি কথা। বিকজ আমি বলি যে আমি তখন আপনিও হয়তো লায়লা, সামওয়ান কনভিন্স মি, এই কথা যখন হয় তখন এই কথা দুটো গ্রাউন্ড থাকে। একটা হচ্ছে কেউ একজন এখানে আসছে আমাকে কনভিন্স করার জন্য, তার কনভিন্সিং পাওয়ার আছে, পাশাপাশি এটাও সত্য যে আমি তার দ্বারা কনভিন্স হব কিনা। এক্স্যাক্টলি, সো আপনি কনভিন্স হইছেন, ইউ আর রেডি টু কনভিন্স। অবশ্যই আমি কনভিন্স হয়েছি, কারণ আপনি যখন লোনলিনেসে থাকবেন, আপনি যখন একাকিত্বে থাকবেন, এবং আপনার টেনশন হবে যে আপনার দুটো বাবু আছে, আপনি কি করবে আপনার জন্য প্রিন্স, আপনার হাজবেন্ড হইলে প্রিন্স আপনার বাচ্চার জন্য কি করতে পারে, আপনি আমাকে এটা বলেন তো। নিজেই তো বাচ্চা। আমি অত ফিউচার প্ল্যান করিনি, বিকজ কিন্তু আপনি বারবার এটা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, যেটা হয়েছে যে আমি ফিউচার প্ল্যান তো আগে করেও আমার সংসার করেছি, কিন্তু সেই ফিউচার প্ল্যান অনুযায়ী আমার সংসার তো হলো না। এক্স্যাক্টলি, সো আপনি কেন তাহলে বারবার বাচ্চাদের কথা নিয়ে আসতেছেন? বাচ্চাদের কথা নিয়ে আসছি বিকজ হচ্ছে যে আমার এই যে আমার নিজের লাইফটা কতটুকু থাকবে না থাকবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে আমার বাচ্চারা যেন একটা ফ্যামিলির মধ্যে থাকে, এবং আমার বাচ্চারা যে ফ্যামিলির মধ্যে থাকবে সেখানে তারা যেন প্রায়োরিটাইজ হয়। হাউ ইম্পর্টেন্স আপনার বাচ্চার এডুকেশন লেভেল, আপনার বাচ্চার বড় হওয়া, আপনার বাচ্চার সার্কামস্ট্যান্সেস, কোনো কিছুর সাথে কি প্রিন্স মামুনের ফ্যামিলির সাথে যায়? ফ্যামিলির সাথে যায় না। তাহলে আপনার বাচ্চারা ওই ফ্যামিলি থেকে কমফোর্ট ফিল করবে? এটাও আমি আপনাকে বলি যে আমার প্রিভিয়াস যে রিলেশন ছিল, তারা দে আর ইকুয়াল টু মাই ফ্যামিলি স্ট্যাটাস, তারা ইকুয়াল টু মাই। সো আমার প্রথম প্রশ্নটাই তাহলে ঠিক থাকলো যে আপনি রিভার্স ট্রাই করার চেষ্টা করছেন। আমার কথা হচ্ছে যে কই তাদের ওখানে তো ওরা। সো আমার প্রথম প্রশ্নটা রাইট। আমি তো প্রথমেই তাহলে আপনাকে এই কোশ্চেনটা করেছি যে আপনার পাস্ট লাইফের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনার কাছে মনে হয়েছে যে তারা আমার চেয়ে বয়সে ম্যাচিউর ছিল, আমার হাজবেন্ড যারা ছিলেন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমার সমপরিমাণই ছিল, সমস্ত কিছুই ছিল, তারপরেও তো এটা আমার কাছে সেট করে নাই। সো রাইট নাও আমি কেন এমন একজনকে ট্রাই করব না, বা এটাই কেন আমার কাছে যুক্তিযুক্ত হবে যে তার করব না, এত লজিক এত চিন্তা তখন করি। আপনার ভালো লাগাটাকে আপনি প্রায়োরিটাইজ করছেন। ওকে ফাইন, গ্রেটার ইন্টিমেসি যদিও আমরা শব্দটা ইউজ করছি, কিন্তু এটা আলটিমেটলি রিলিজিয়ন বলেন, অন্যান্য পার্সপেক্টিভ থেকে বলেন, এটা গ্রেটার ইন্টিমেসি না ডেফিনেটলি। এটা আপনাদের কিভাবে হয়েছে? আচ্ছা, এটা হয়েছে এর মধ্যে আমি কিছুটা জিনিস শেয়ার করি যেটা আমাকে খুব আনস্টেবল করে দিয়েছিল। সেটা হচ্ছে যে ওদের কিছুদিন পর বাসা চেঞ্জ করতে হচ্ছিল, তো আমি তার মার কাছে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য রিজন, যে বাসা চেঞ্জ করতে হচ্ছে কেন। তো তখন বললো যে ওর তো অনেক শত্রু, আর লোকজন তো ওকে মেরে ফেলার জন্য বসেই আছে। হ্যাঁ, আমরা আসলে খুব মানে খারাপ সিচুয়েশনে থাকি, কখন ওকে কি করে ফেলে এটা সেটা। তো ততদিনে এটা একদম শেষের 2021 এর একদম শেষের দিকে, ততদিনে দেখা গেছে যে আমাদের দুজনের কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা হয়তো
সে কোনো কাজে যাচ্ছে তো আমি যাচ্ছি তার সাথে, বা আমি কোথাও যাচ্ছি সে আমার সাথে যাচ্ছে, এই ধরনের ব্যাপার। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই টাইমে কি হলো যে একবার তারা মানে খুব হিডেনলি বাসাটা চেঞ্জ করে ফেললো। ওই বাসা মানে আগে 3-4 বার বাসা চেঞ্জ করার পরে একটা টাইমে তারা খুব হিডেনলি বাসাটা চেঞ্জ করে ফেললো, এবং চেঞ্জ করে বললো যে ওর আম্মু ওকে নিয়ে আসলো আমার বাসায়। তখন আমার মা ওয়াজ নট দেয়ার। আমার মা ওয়াজ, যেটা বলেছিলাম যে আমার মা সিক ছিল, কোভিডের হয়েছিল, আক্রান্ত হয়েছিল। তো তারপরে উনি আমার বোনের বাসায় ছিল ট্রিটমেন্টের জন্য। ওই সময় আমি আর আমার বাচ্চারা এবং আমার কাজের লোকজন যারা ছিল। আপনি কফি নেবেন? ওকে ফাইন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো তখন ওর আম্মু ওকে নিয়ে আসলো আপনার বাসায়? আমার বাসায়, হ্যাঁ। তো তখন আমার বাসায় নিয়ে আসলো। তখন কিন্তু আমরা মানে খুবই ভালো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। সত্যি কথা যে আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে ফর্মাল কোনো ইন্টিমেসি ভাবে, আপনার মা যখন ওনার মা যখন পরিচয় করিয়ে দিল ফিউচার হাজব্যান্ড, আপনি কিছুটা ডিসকমফোর্ট ফিল করে চলে আসছেন। তার আরো অনেক পরে ঘটনা। তারপরে আপনার জায়গা থেকে কোনো ধরনের কোনো সে ছিল না যে লাইক তোমরা এই ধরনের কথাবার্তা বলো না, নাকি আপনি এটা মুখ বুঝে সহ্য করেছেন, নাকি আপনি এটা ওকে এনজয় করেছেন, বা আপনি এটা ওইখানে অতটুকুই শেষ? কারণ আমি এরপরে আপনি এটা কন্টিনিউ করেন নাই? না, বাট তার সাথে আমার ইন্টিমেসি হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। ইন্টিমেসি বলতে হচ্ছে যে দেখা হয়েছে, এরপরে দেখা হয়েছে। এবং আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ হিসেবে মানে ফিউচার প্ল্যান করছিলেন? হ্যাঁ, তখন করছিলাম না। তখন যেটা হয়েছে যে তার সাথে আমি বাইরে গেছি, সে আমার সাথে বাইরে গেছে, বা বাচ্চাদেরকে আউটিং যেটাকে বলে করেছেন? হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার জিনিস ছিল যে বাচ্চাদেরকে নিয়ে যখন আমি গেলাম কোথাও, শেফ টেবিলে গেলাম বা পার্কে গেলাম, এই ইউনিমার্টে শেফ টেবিল, হ্যাঁ। তো এরকম যাওয়া আসা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, সে আমার বাসায় তখন আসতেছে। ইউনিমার্টে শেফ টেবিল তো পাবলিক প্লেস, ওইখানে তো আলটিমেটলি ইটস নট পার্সোনাল স্পেস বা এরকম কোনো কিছু। সো আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এরকম একটা সম্পর্কের সূত্রপাত কিভাবে আসলে, লাইক আপনাদের মধ্যে যখন একটা কোনো কমিটমেন্ট আপনি বলতেছেন ছিল না, ফ্যামিলি বলতেছে আপনাকে ফিউচার ওয়াইফ হিসেবে দেখতে চায়, এবং আপনি সেটার কোনো প্রতিবাদ করেন নাই, এবং তারপরে আপনার কাছে মনে হচ্ছে ফাইন, ইউ আর ওকে উইথ দ্যাট, আপনার কাছে একটা কমফোর্ট জোন লাগছে, এবং আপনি মামুনকে হাজবেন্ড হিসেবে চিন্তা করা শুরু করেছেন মেন্টালি? তখনও না। তখন যেটা হয়েছে যে গুড ফ্যামিলি ফ্রেন্ড বলতে যেটা বোঝায় না, যে একজন খুব ভরসার জায়গা। যদি কিছু হয় যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম, আমি হয়তো কোনো কারণে অফিস থেকে তাদেরকে পিক করতে আনতে পারলাম না, তখন ওকে বললাম যে তুমি একটু যেও তো কাজের লোকজনের সাথে, ওদেরকে বাসায় নিয়ে এসো। তো এই করতো এগুলা? হ্যাঁ, আচ্ছা, ও করতো এটা। তো মানে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটাই ছিল। আপনি ওকে জিজ্ঞেস করেন নাই যে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? হ্যাঁ, আমাকে তার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। ব্যাস, হয়ে গেল, একটা লাইন এনাফ। কিন্তু আপনার ক্ষেত্রে তো অনেকগুলো কোশ্চেন আসার কথা। আমার ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন আসার কথার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাচ্চাদেরকে সে আদর করে, তার ফ্যামিলি আদর করে, এবং আমার বাচ্চারাও তাকে খুব পছন্দ করে। আর আপনি হয়তো এই জিনিসটা জানেন, আপনি যখন জানেন যে স্পেশাল চাইল্ড যারা, তারা যখন একজনকে খুব পছন্দ করে ফেলে, তো তাকে না দেখলে তারা খুব অস্থির হয়ে যায়, বা একটা ইন্টারভেলে তার সাথে যদি দেখা না হয়, তারা এই ব্যাপারটাকে খুব মিস করে। বিয়ন্ড দ্যাট তারপরেও কিছু প্রশ্ন থাকে। বিয়ন্ড দ্যাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন একটা সম্পর্ক তৈরি হবে, পুরো পৃথিবী সাইড করে দিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফেরই কিছু ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার ছিল? সেই জায়গাগুলো পরবর্তীতে ক্লিয়ার হয়েছে। মানে আপনি তখন তাকে কোনো প্রশ্ন করেন নাই যে তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? তোমাকে মানে আপনার কথা যদি সত্য ধরে নেই, হ্যাঁ, তোমাকে আমার পছন্দ, তোমাকে আমার সবকিছু দিক দিয়ে পছন্দ, তুমি আমাকে বুঝতে পারো। তার কথা হচ্ছে যে আমি তাকে একবার আস্ক করেছিলাম যে why me, হ্যাঁ, why me, because because you have a past, because you are double as than I was not good looking, I was not. You are good looking, mashallah, everybody is good. না, যেটা বলছি যে অতটুকু ছেলের কাছে যদি আপনি বলেন যে সে টিনেজার, তাহলে তো তার কাছে তো 12-13 বছরের বাচ্চাদেরকে পছন্দ হয় না। Not like this, not like this. Why me? But I felt যে সে হয়তো অনেক আছে না যে সিনিয়রদের কাছে কমফোর্টেবল ফিল করে, মাদার ফিগারের মতো খুঁজতে চায় সামথিং। তো ও যেটা বলতো যে ও খুব সিকিউর ফিল করে, ওর সারা দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেলেও সে আমার কাছে হি ফিল সিকিউর, হি ফিল যে এই একটা জায়গা আছে যেখানে আমি হাজার যদি দোষ করেও যাই, যা করেও যাই, যদি আমি এখানে যে সারেন্ডার করি, তাহলে সে আমাকে সেভ করবে। আপনার জায়গা থেকে এটা অ্যাকসেপ্টেন্স ছিল যে ঠিক আছে, আমার জুনিয়র হলেও সমস্যা নাই, আমি ওকে হাজবেন্ড হিসেবে ভবিষ্যতে ট্রিট করতে পারি, ওকে ফাইন। বিয়ের কথাটা ঠিকঠাক হচ্ছে,
তার আগেই আপনাদের এক ধরনের ইন্টিমেসি হয়েছে, যেটা বৈবাহিক সম্পর্কে পারমিটেবল, আদারওয়াইজ পারমিটেবল না। আপনি ইন্টিমেসির কথা বলছেন, রাইট। এটা এটা আমি যদি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিকজ এখানে তো আমার একটা মামলার ব্যাপার চলে এসেছে। ও 2022-এর জানুয়ারির 1, 2, 3 এরকম একটা তারিখে ওর আম্মু ওকে আমাদের বাসায় নিয়ে আসছিল। প্রতিবারই কি আম্মু দিয়েছে? তো রাস্তাঘাট চিনতো না? না, ওর আম্মু নিয়ে এসেছিল এই কারণে যে কিছুদিনের জন্য নিয়ে এসেছিল। ওকে, ফাইন। যে ওর একটা সমস্যা হচ্ছে, তোমার বাসায় থাকো, তোমার বাসায় থাকো। এবং সেই সময় না শুধু ও একা থাকতো না, সামটাইমস ওর আম্মু থাকতো, সামটাইমস ওর বোন থাকতো, সামটাইমস ওর ভাবি থাকতো। কি সমস্যা? তাদের বাসায় যে বিকজ তার অনেক এনিমি, তার অনেক এই সেই। আপনি যে এনিমি কেন নিজের ঘাড়ে তুলতেছেন? ততদিনে তো আমি তাকে তাকে তো আমি অনেক ভালোবাসতেছি। আচ্ছা, ফাইনালি আপনি বললেন তাহলে যে আপনি অনেক ভালোবাসেন তাকে। হ্যাঁ, সেও আপনাকে অনেক ভালোবাসতো। সে অনেক ভালোবাসা দেখাতো। সেই সম্পর্ক যখন খারাপ হয়ে যায় না, তখন আমরা এগুলাই বলি। না, দেখাতো আর ভালোবাসতো, এই দুটো ডিফারেন্সটা আপনার যখন সম্পর্ক খারাপ হবে তখনই আপনি বুঝতে পারবেন। সম্পর্ক খারাপ হলেই আমরা এগুলা বলি, না হলে তার আমরা কখনো বলতাম না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আমরা মিনিমাম রেসপেক্ট নিয়ে সারা জীবন রান করতে চাই কি চাই না, সেটা একটা ডিসকাশন হতে পারে একদম শেষের দিকে গিয়ে। আমি 2টা ভয়েস আপনাকে শোনাবো, যে ভয়েসগুলো আসলে অনেক পরের। হ্যাঁ, কিন্তু আপনার কনভারসেশনটা আপনি অন্যদিকে ডাইভার্ট করতে পারবেন আপনি যদি। ওকে, ফাইন। আমি এই পর্যায়ে শুনবো না, আমি ওকে বাসায় যাই। আমি আপনার কাছে অবশ্যই শুনবো আপনার বাসায় কি হয়েছে। ওর মা দিয়ে গেছে? হ্যাঁ, তারপরে মা দিয়ে গেছে। তো এমন এরকমই 2-1 দিন পরে ও বলেছে যেটা, যে একটা রুমে আমার বড় মেয়ে এবং মেড থাকতো, বড় মেয়ের সাথে আমার আরেকটা রুম ছিল, তার জন্য আরেকটা রুমে আমি এবং আমার ছোট মেয়ে থাকতো। তো ও কিন্তু আপনার ইন্টারভিউতে বলেছে সে জানতো না আমার বাচ্চারা আছে, কিন্তু আপনি তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, না তার বাচ্চারা হচ্ছে আপনার কাজিন। তখন কিন্তু যখন এই জিনিসটা বলেছে, তখন কিন্তু বলেছে যে বড় মেয়ে থাকতো, ছোট মেয়ে মার সাথে থাকতো, এরকম একটা জিনিস। তো একদিন আপনি যেটা ইন্টিমেসির কথা বলছেন, আমি খুব স্কিপ করতে চাচ্ছিলাম জিনিসটা। স্কিপ করার সুযোগ নেই। আপনি প্রথমত মামলা করেছেন তার এগেইনস্টে, এবং আপনাদের মধ্যে এরকম একটা সম্পর্ক আছে, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে। তারপরে যেটা হয়েছে যে দ্যাট ওয়াজ একটা ডেতে তার বাবাও এসেছিল, যে তার বাবাও থাকবে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে আমাদের রুমে ছিলাম, আমাদের মানে বেবির রুমটাতে, যেটা বড় জনের না ছোট জনের রুমটাতে ছিলাম। তার বাবা এবং মা তার রুমে ছিল। তো একটা স্টেজে সে আমার রুমে চলে আসছে, এবং আমার রুমে চলে আসার পরে যেটা হয়েছে যে তো আমি বললাম যে কি ব্যাপার। আমার ইয়াঙ্গার ডটার ওর কথা বললাম যে ও তো আসলে তুমি যদি আসো তাহলে ও হয়তো, আমি যে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এই 8 বছর কিন্তু সে রাতে ঘুমায় না, এবং সে তাকে খুব অনেক দুলাদুলি, হাঁটাহাঁটি, গান গাওয়াগাবি করে সে দেখা যায় যে ভোরের দিকে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে তুমি যদি থাকো, তোমাকে দেখে সে আরো খেলতে যাবে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখাবো আপনাকে। না, লাগবে না, বলেন। হ্যাঁ, তো সে আপনাদের এই সব ভিডিও আমি দেখতে চাই না। অলরেডি আপনারা অনেক কিছু দেখিয়েছেন ফেসবুকে, আমি জাস্ট গল্পের লজিক খোঁজার চেষ্টা করছি। তো ওগুলো সমস্যা নাই, আমি খেলছি ওর সাথে। হ্যাঁ, তো ওই ভিডিওটাই দেখাতে চাচ্ছিলাম, আমি একটু ভিডিও করে রেখেছি। দরকার নাই, আপনি আপনার বেবি আছে ওখানে? হ্যাঁ, তো আপনার বেবিকে আমি কেন দেখাবো? না, ওকে দেখাবেন না, আপনার জন্য আমি বিলিভ করেছি এটা সমস্যা। হ্যাঁ, সো একটু ওর সাথে খেলাধুলা করবো, সেরকম খেলাধুলা করতে করতে একটা স্টেজে এরকম হলো। তো তখন আই ওয়াজ কনসার্ন, কারণ তখন অলরেডি 10 ডেজের মতো ও আমার বাসায়, এবং একটা সোসাইটিতে আমি থাকি। ওই সোসাইটি তো কিছু রুলস রেগুলেশনস আছে, আপনি হয়তো জানেন, যে আমার বাসায় এসে যাওয়া আসা করছে, বাইকে দিয়ে যাওয়া আসা করছে, আসতেছে যাচ্ছে, তার আম্মু আসতেছে যাচ্ছে। তো সবাই ওয়াজ আস্কিং কোয়েশ্চেন যে ওয়াই দিস পারসন ইজ স্টেইং উইথ ইউ, তুমি তো সিঙ্গেল মা। অলরেডি 10 ডেজের মতো ও আমার বাসায়, এবং একটা সোসাইটিতে আমি থাকি। ওই সোসাইটি তো কিছু রুলস রেগুলেশনস আছে, আপনি হয়তো জানেন, যে আমার বাসায় এসে যাওয়া আসা করছে, বাইকে দিয়ে যাওয়া আসা করছে, আসতেছে যাচ্ছে, তার আম্মু আসতেছে যাচ্ছে। তো সবাই ওয়াজ আস্কিং কোয়েশ্চেন যে ওয়াই দিস পারসন ইজ স্টেইং উইথ ইউ, তুমি তো সিঙ্গেল মাদার। হ্যাঁ, তো তখন আমি ওর মাকে বলি যে এটা তো আসলে ঠিক হচ্ছে না। তো ওর আম্মুর কথা হচ্ছে যে দেখো মা, এরকম তোমাকে তো আসলে আমরা ওই হিসেবেই দেখি, তো তোমার যদি খুব প্রবলেম না হয় দেন আমরা এটা কাগজে কলমে করে রাখতে পারি,
আমাদের। আমি পরে আমার ফ্যামিলিকেও জিজ্ঞেস করলাম, আমার ফ্যামিলি তখন খুব ফেড আপ, আমার ফ্যামিলি এটা নিয়ে কথাই বলতে চায় না, তারা অলমোস্ট আমাকে মানে বয়কট করে দিবে টাইপের সিচুয়েশন আর কি, যে এরকম একটা রিলেশনে সে কেন জড়ালো এবং সে কেন আমার বাসায় এসে স্টে করছে, আমার বাচ্চারা আছে সেখানে। তো এগুলো নিয়ে তারা আমার সাথে আর বলছে যে এখানে আমরা স্টপ, আমরা জানি না, এরপরে তোমার লাইফ তুমি যা ইচ্ছা তাই করো। তো দ্যাট ওয়াজ, তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা লিগালাইজ করা উচিত, যেহেতু সেও একটা। কত সালে আপনারা লিগ্যালাইজ করেছেন? এটা হচ্ছে 2022 সালে। Why don't you announce? তারপরে বলি, তারপরে তখন এটা যখন আমি বলছিলাম, আমি 10 তারিখে বলছিলাম, আমার তারিখ এটা স্পেসিফিক্যালি মনে আছে কারণ আমাদের কেসটার মধ্যে ডেটটা দরকার ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন সে রাতে ওই ঘটনা না ঘটলে আপনি লিগ্যালাইজ করতেন না? আমি হয়তো গেস্ট হিসেবে রেখে পরে একটা করে দিতাম, যে বলতাম যে ঠিক আছে তোমরা বাসা দেখো বা কিছু একটা হোয়াট এভার, যে কারণ ওভাবে ওই রাতে এরকম ঘটনা ঘটছে বলে আপনি লিগ্যালাইজ করছেন বিষয়টা? লিগালাইজ করতে আমি ফিল করেছি যে ওরা প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়েছেন? আমি রাজি হয়েছি। আচ্ছা, এবং আপনি বলছেন 2022 আপনি লিগ্যালাইজ করেছেন। জি। লিগ্যালাইজ করা মানে কি বিয়ে করা না? বিয়ে করাই তো। আপনারা কাজী থেকে আলহামদুলিল্লাহ বলে বিয়ে করেছেন? আলহামদুলিল্লাহ ডেকে আমরা। কোন কাজী এসেছিল এখানে? এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। না না, আপনি আপনার কাজীতে আপনি চিনবেন না, কোথা থেকে আসছে? আমি ডাকিনি আচ্ছা। বেসিক্যালি, যেহেতু সাক্ষী কারা কারা ছিল বিয়েতে? সাক্ষী তার বন্ধু ছিল 2 জন, হ্যাঁ, এবং কাজীও তারাই নিয়ে এসেছে। ওর বাপ মা ছিল না? তার বিয়েতে বাবা ছিল না, কিন্তু তার মা ছিল সাক্ষী। সাক্ষী হিসেবে 2 জন বন্ধু ছিল। কেন সাক্ষী বিদ্যুৎ মতো যেখানে বাবা মা প্রেজেন্ট আছে? আমি জানি না বাবা মা। এটা আপনার লাইলা সি, আপনি বারবার আপনি জিনিসটা আপনি জানলেন কিভাবে? বিয়েতে তার বাবা মা আপনাকে ইন্সপায়ার করতেছে? না মানে তারা প্রেজেন্ট ছিল, বাট ওই যে রিটেন সাক্ষীর কথা বলছেন না, প্রেজেন্ট থাকলে তো তারাই সাইন করার কথা। নট নেসেসারিলি। আমি আই ডোন্ট থিংক। না না না, এটা তো আপনার জায়গা থেকে এসে আসার কথা। তাহলে যে আপনার জায়গা থেকে আইন, আপনার জায়গা থেকে কাবিনটা আরো পাকাপোক্ত হইতো। আচ্ছা আচ্ছা, মানে আসার কথা কি না, মানে এতটুকু তো আপনি বুঝেন নাকি? নাকি আপনি এটাও বুঝেন না? আমি লাইক প্রিভিয়াস বিয়েতে আমি দেখিনি যে আমার প্যারেন্টস ইন ল সাক্ষী হয়েছে। আপনি সবকিছু ভিডিও করছেন, স্ক্রিন রেকর্ড রেখেছেন, বিয়ের ভিডিও আছে? হ্যাঁ অবশ্যই আছে। বিয়ের ভিডিওটা দেখতে চাই। আমার এই মোবাইলে নাই, বাট আছে। আপনি বিয়ের ভিডিওটা পোস্ট করেন না কেন এখন পর্যন্ত? সবকিছু তো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওইটাও পোস্ট হয়েছে, আপনি হয়েছে? দেখেননি? হ্যাঁ, আপনাকে বিয়ের ভিডিও পোস্ট হয়েছে, আপনারা বিয়ে করতেছেন, পেপার সাইন করতেছেন, এরকম ভিডিও পেপার আছে? সাইনের ব্যাপার না, তাহলে ওইটা যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে আমরা। প্রোগ্রাম তো অনেক কিছুতে হতে পারে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে লাইক যারা বিয়ে শাদী করেন তারা আজকাল কিন্তু ভিডিও ডকুমেন্টস রাখেন। হ্যাঁ। আপনার এটা আছে? কাবিনে সাইন করার সময় আছে? কাবিনে সাইন করার সময় আছে কিনা এটা বলতে পারছি না, বাট প্রোগ্রামের ভিডিও আছে। প্রোগ্রামের ভিডিও আছে যে ওই দিনটা এবং পার্টিকুলার ওখানে শুধু আমি একা ছিলাম না। ওই ভিডিওর মধ্যে বলা আছে যে আজকে বিয়ে হলো, বা ওই ভিডিওর মধ্যে বলা আছে আজকে নতুন জীবন শুরু হলো, এরকম কিছু করা আছে? না, তাহলে ভিডিও দেখে আমরা বুঝবো কি করে এটা বিয়ে হয়েছে? আমি আপনাকে বলছি জিনিসটা, সেটা হচ্ছে যে আমার বাসায় আমি ছিলাম প্রেজেন্ট, আমার বাচ্চারা ছিল প্রেজেন্ট, আমার কাজের লোকরা ছিল প্রেজেন্ট, আমার ড্রাইভার ছিল প্রেজেন্ট, আমার কেয়ারটেকার ছিল প্রেজেন্ট, আমার বাসা নিচে যে শপকিপার ছিল সে ছিল প্রেজেন্ট। লাইলা, হ্যাঁ। যারা আমার এমপ্লয়ি জি, তারা তাদের রুটিনের জন্য কোনোদিনও আমার বিপক্ষে কথা বলবে না। তারা ছিল প্রেজেন্ট। এছাড়া তার এন্ড থেকে তার বাবা ছিল না, তার বাবা ছিল না ওই দিন। নাতি নাতনি বলতো, অথচ বাবা ছিল না। না, বাবা ছিল না সেদিন তার মা ছিল, তার 2 জন বন্ধু ছিল, তার ভাবি ছিল, ভাই ছিল, বোন ছিল। আপনি যাদের কথা বলছেন এরা যদি বলে যে আমরা ছিলাম না, কিছু করার নাই। আমি আপনাকে সুন্দর করে বলি, আপনার কাছে ভিডিও ডকুমেন্টসে কি আছে আপনি আমাকে সেটা বলেন। আমি বলবো আপনাকে, আমি আপনাকে দেখাবো, সেটা আবার আছে। কত সালে হয়েছে বিয়েটা? কত সালে হয়েছে? কত তারিখ? 2022 কত তারিখে আপনার বিবাহ বার্ষিকী? জানুয়ারি 14 তারিখ 2022 সালে। সম্পর্ক শুরু হলো 2021-এ। তার মানে 1 বছরেরও কম সময়ের মধ্যে আপনারা বিয়ে করে ফেললেন। ইউ আর গাইজ আর ম্যারিড, এন্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনি 2022-এ বিয়ে করেছেন, কিন্তু আপনি কখনোই সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন নাই। বলতে পারেন নাই কেন? বলতে পারিনি, তার কারণ হলো আমি যখন তাদেরকে যখন অ্যাপ্রোচ করেছিলাম ওই 10 তারিখের পরে যে আমার এটা লিগালাইজ করা দরকার, বিকজ আমি একটা সোসাইটিতে থাকি এবং সবাই আমাকে কোয়েশ্চেন করছে যে তুমি সিঙ্গেল মাদার, বাট তোমার এখানে একটা ছেলে যাওয়া আসা করছে কেন? একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে। সে বলছিল যে দেখো আমি তো এখন ফিল্মের দিকে যাব, আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে মিডিয়াতে, অ্যান্ড আমি যেহেতু নায়ক হতে যাব, সো এই ম্যারেজের ব্যাপারটা তো তোমার আমার মধ্যে থাকলেই হলো, অ্যান্ড ডকুমেন্টেড থাকলেই হলো, আর বাচ্চারা জানলেই হলো, বা সারাউন্ডিং সোসাইটি জানলেই হলো। এটা তোমার সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে করো না। যখন আমি একটা ভালো সুযোগ পাবো তখন ওর সাথে কথা হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর সিমি ইসলাম কলি, সম্ভবত সিমি ইসলাম কলি, উনি ওকে তখন একটা সিনেমা করার অফার দিচ্ছিল। কিসের রোল? নায়কের রোল।
ওকে নায়ক হওয়ার যায়, মানে বয়স হয়েছে, মানে এটা বললে আপনি বিশ্বাস করে বসবেন? আমি বিকজ সিম ইসলাম কোহলির সাথে আমার কথা হয়েছিল, আমি নিজেও সিম ইসলাম কোহলি বলুক, আপনি কোহলি বলুক, আরো ওলি বলুক, সমস্যা নাই। তো যেটা হয়েছে তখন বলেছে যে সো তুমি এই জিনিসটা এখন বলবে না, এবং এই কথাটা আপনাকে আরো পরবর্তীতে বলবো যে ও কিভাবে জিনিসটা মিডিয়ার সামনে বলেছিল এবং আমি কিভাবে বলেছিলাম যে ও তো বলেছে কাজীর এই বিয়েটা নিয়ে এটা পুরোটাই ফেক, কারণ এবং বলেছে যে এমন একজন কাজীকে দিয়ে সাইন করেছেন যে কাজী 2 বছর আগে মারা গেছে। হ্যাঁ, এটা না, এটা আসলেই তাই নাকি যে আপনারা মৃত কাজীকে নিয়ে এসে সাইন টেন করছেন? এটা মৃত কাজী তো আমার বোঝার উপায় নাই, আমি তো দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দুজন এসেছিল। হ্যাঁ, ওর মধ্যে একজন সম্ভবত ছিল মাওলানা বা আরেকজন ছিল হচ্ছে। আপনার বাসায় সিসি ক্যামেরা আছে না? না, আমার বাসায় সিসি ক্যামেরা নেই। আপনার বাসায় সিসি ক্যামেরা থাকা উচিত। আমার বাসায় সিসি ক্যামেরা নেই, থাকলে তো অনেক জিনিসই, মানে বাসায় কে ঢুকেছে ওই দিন, তাহলে তো এগুলো আপনি প্রুফ করতে পারবেন। এগুলো যেটা হয়েছে যে ডকুমেন্টস ফেক না, সার্টিফিকেট যেটা আমাকে দেওয়া হয়েছিল পরবর্তীতে, কারণ হচ্ছে যে এটা যখন হয়ে গেল তখন আমার যে সোসাইটি সেখানে আমার ম্যারিটাল স্ট্যাটাস ওখানে যে ডিরেক্টরি থাকে ওটাতে আপডেট করতে হলো, এবং ওটাতে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হলে আমি তাকে বলি যে তুমি আমাকে সার্টিফিকেটটা এনে দিও। ওই কাজী নিয়ে আসছে সার্টিফিকেট? কাজীটাকে নিয়ে আসছে, ও নিয়ে আসছে ওদের পরিবার থেকে, ওদের পরিবার থেকে কাজী নিয়ে আসছে। ওকে, সার্টিফিকেটটা এনে দিও, কারণ আমার সোসাইটিতে দেওয়ার দরকার আছে, আমার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার দরকার নেই, কারণ আমি তখন সোশ্যাল মিডিয়াতে কেউ না। তখন কিন্তু 2022 সালে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই, আমি এসেছি 2023-এর প্রায় শেষের টাইমটাতে। তো আমার তো কাউকে ওইভাবে পাবলিশ করার দরকার নাই যে আমি বিয়ে করেছি বা এটা সেটা। আর ওর যখন ওই সিম ইসলাম কোহলির সাথে যে কথা হচ্ছিল যে সে একটা নায়ক হবে, সেখানে উনি সাজেস্ট করছিলেন যে দেখো তোমাদের মধ্যে যে প্রেম আছে এটাও বললো না, তাহলে ওর মেয়ে ফ্যান বেসটা কমে যাবে, এটা সেটা। কি হাস্যকর কথাবার্তা না? পুরো দুনিয়া জানে আপনাদের মধ্যে সম্পর্ক আছে, ইটস লাইক আ সুগার মামিয়া টাইপের সম্পর্ক। না, সেটা তখন না, সেটা পরবর্তীতে। সেটা হচ্ছে পরবর্তীতে। তো এটা কাগজটা আমি যখন ওকে আনতে বললাম যে আমার সোসাইটিতে একটা, যেহেতু আমার ম্যারিটাল স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, এটা ওদেরকে নোটিফাই করতে হবে এবং তাদেরকে আমার সার্টিফিকেটের কপি দিতে হবে, তুমি একটা সার্টিফিকেটের কপি এনে দিও বা সার্টিফিকেট এনে দিও, ম্যারেজ সার্টিফিকেট যেটা বলে। তো ও পরবর্তীতে ওটা আমাকে এনে দিয়েছে এবং ওইটাই আমি সোসাইটিতে জমা দিয়েছি। 22 এপ্রিলে একটা মানে তার ফ্রেন্ডস সারাউন্ডিংস নিয়ে আমরা একটা মানে যেটা বলে পোস্ট ওয়েডিং একটা গেট টুগেদারের মতো একটা করলাম, যেটা আসলে ছিল ও বলছিল যে ওর 2 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে টিকটকে, সেটা হিসেবে সে প্রোগ্রাম করলো। বাট ওই প্রথম ওইটাতে আপনি হয়তো দেখেছেন যে আমি একটা সাদা রঙের গাউন পরা ছিলাম, সে একটা সাদা রঙের স্যুট পরা ছিল, তার আম্মু ছিল সাথে, ভাবি ছিল সাথে। তো আমরা ওইভাবেই ও সবার সাথে পরিচিত হলাম, সবাই তখন থেকে আমাকে ভাবি বলাটা শুরু করলো, সবাই আমাকে তখন থেকে ভাবি বলা শুরু করলো। তো এর মধ্যে দেখা গেল যে তার বিভিন্ন নিডস আছে, তার এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে। তো একটা স্টেজে যে তার বাসার প্রবলেমটা কিন্তু সলভ হলো না, যে এই বাসা ছাড়তে হচ্ছে তার মাদেরকে, এক একদিন 3-4 মাস পর পর বাসা ছাড়তে হচ্ছে। সামহাউ রিজন কি ছিল? রিজনটা তারা বলছে যে তাদের অনেক এনিমি। আপনি কি জানেন? আমি ইনভেস্টিগেট করতে যাই। আজও জানেন না? আমি ইনভেস্টিগেট করতে যাইনি কখনোই, থাকতে পারে তাদের এনিমি, বিকজ তাদের সিচুয়েশন তারা বুঝবে। আমি আমার এখানে হ্যাপি আছি, আমি আমার লাইফে হ্যাপি আছি। মানে এত কিছুর পর আপনি হ্যাপি থাকেন কিভাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। যে ফ্যামিলি আপনার বাসায় ঢুকে যাচ্ছে তারা আনস্টেবল একটা ফ্যামিলি, তারা কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন না, তাদের ছেলেকে আপনি বিয়ে করে ফেললেন আপনার কথা অনুসারে, এন্ড ইউ আর হ্যাপি। হাউ? আমার হ্যাপিনেসের ব্যাপারটা অতটুকুই যে আমি বাসায় এসে আমি একটা পিস পাচ্ছি, আমি একটা ভরসার জায়গা পাচ্ছি, সেটাই আমার কাছে খুব বড় হ্যাপিনেসের ব্যাপার ছিল। আপনি ভরসার জায়গা পাচ্ছেন, অলরেডি ডিমান্ড ক্রিয়েট হচ্ছিল আস্তে আস্তে। কি ছিল? একদম নৈমিত্তিক ভাবে যেতে চাই, ধরে কি ডিমান্ড করল? ভাবে অনেক কিছুই, ছোটখাটো অনেক। আপনি ব্রড সেন্সে বলেন, আপনার কাছ থেকে বাড়ি চেয়েছে? আমার কাছ থেকে বাড়ি চেয়েছে। আমি আপনাকে জাস্ট এই জন্যই ভয়েসটা আপনাকে শোনাতে চাচ্ছি, আপনার একটু শুনতে হবে ভয়েসটা। আপনি যদি শুনেন, এটা হচ্ছে পরবর্তী অনেক 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 কিন্তু একটু সমস্যা হচ্ছে কি, মানে আমি ইউটিউবে এই কারো পার্সোনাল কল এক্সপোজ করতে পারবো না, তাহলে এটা আলটিমেটলি রাইট করে দিবে। আপনি যদি শুনেন, তাহলে আপনি যদি মনে করেন এটা কি কোথাও প্রকাশ পেয়েছে ভয়েস কলটা? হ্যাঁ, এটা এই কল তো সবাই জানে, তাহলে আপনি সংক্ষিপ্ত করে বলতে পারেন। করা হলো, হ্যাঁ, এবং যখন আমি, এটা আপনাদের পার্সোনাল কনভারসেশন? এটা তার ভয়েস ছিল, আমাকে দেওয়া হয়েছিল ইনস্টাগ্রামে, সে আমাকে ভয়েস দিয়েছিল। সে তখন ছিল না, সে তখন ওই যে পুলিশের এইসব ইসের ভিতরে, সে তখন ওই মোমেন্টে আমার বাসায় কিছুদিন ছিল না। আচ্ছা। কিন্তু তখন তার ডিমান্ড হচ্ছিল যে তার গ্রামে বাড়ি হয়ে গেছে, সে এখন হি ওয়ান্টস মাই হাউস।
এটা কাকে দিয়েছে সে? এটা আপনি শুনেন না, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আপনাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আপনার বাড়ি চাই সে? আপনি, তার কথা হচ্ছে বাড়ি, হ্যাঁ তার কথা হচ্ছে বাড়ি, কিন্তু কখন আমি রিয়েলাইজ করলাম যে এটা আমার ট্র্যাপ ছিল, এই ভয়েসটা শোনার পরে আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলে কত সালে trap পেয়েছেন ছিল। আপনি? কত সালে পেয়েছেন এটা? এটা হচ্ছে 2023-এ, যখন আপনি তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। যখন আমি পুলিশে ধরিয়ে দিয়ে। তার আগে আপনি তার নামে কোনো মামলা করেছেন? এটা আপনি পেয়েছেন কিভাবে? আপনি এটা পেয়েছি, সে ভয়েস দিয়েছে আমাকে। আপনাকে দিয়েছে? সে ভয়েস দিয়েছে, এটা তারও পরে। এটা কি আপনার তাদের তখন আপনার সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে এরকম সিচুয়েশনে? না, তার নামে যখন আমি মামলা করেছি, আমি জানিও না যে এটা মামলা, আমি জাস্ট একটা অভিযোগ দিয়ে এসেছি। লাইলা, এখন কথা হচ্ছে কি, সিচুয়েশন খারাপ হলে আমরা অনেক সময় অনেক কথা বলি। যেমন রাইট নাও আমাকে যেটা বলে গেল প্রিন্স, সেটা হচ্ছে যে আপনি তার কাছ থেকে দুইটা জিনিস চান, যদিও কোনো ভয়েস সে শোনায় না আমাকে। না, আমি বলি দুটো জিনিস কখন চেয়েছি সেটাও আমি বলে দিই। মানে আপনি চেয়েছেন তো? আমি দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে 90 লাখ টাকা রিটার্ন চেয়েছেন, হ্যাঁ। আর একটা হচ্ছে আপনি রিলেশনশিপ নরমাল করতে চেয়েছি। রাইট। সো তাহলে আপনি মামলা তুলে নেবেন, মানে মূল কথা হচ্ছে সেটাও কিন্তু অনেক পরে। সো ওটাও তো অনেক পরে এসেছে। না, তো ওটা প্রথমে অনেক পরে। ও কিন্তু বিয়ে করার আগে আপনাকে বলে না যে আমার বাড়ি চাই বা গাড়ি চাই, এগুলো বলে না। সিচুয়েশন খারাপ অবস্থায় বলছে। সিচুয়েশন খারাপ অবস্থায় কথা বাদ দেন, আপনি আমাকে জাস্ট একটু বলেন যে ধাপে ধাপে কোথায় গেলেন আপনারা, যে বিয়ের পরে আপনারা তো একসঙ্গে থাকেননি, ঠিক আছে? হ্যাঁ, একই বাসায় থাকতেন, বাসায় তো আমরা কিন্তু দুনিয়া কি জানতো যে আপনারা হাজবেন্ড ওয়াইফ না? দুনিয়া জানতো আমরা একসাথে থাকি। দুনিয়া জানতো আমরা একসাথে থাকি। ইন হোয়াট সেন্স? কিভাবে থাকেন? দুনিয়া জানতো, যেটা বললাম যে আমার সোসাইটি তো জানে আমরা হাজবেন্ড ওয়াইফ, কারণ আমি তো সার্টিফিকেট জমা দিয়েছি, আমার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করেছি। সোসাইটি কার কাছে? সোসাইটি আর্মি অথরিটি। আর্মি অথরিটির কাছে? আর্মি থেকে আপনাকে কেমন জমা দিতে হবে? আপনি তো আর্মি অথরিটির সাথে নাই। আমি তো ওই এলাকায় থাকি, ক্যান্টনমেন্ট। ওকে, সো ক্যান্টনমেন্ট এলাকায় থাকলে কি এটা জমা দিতে হয়? এটা আপনাকে ক্লারিফাই করতে হবে, আপনার ইভেন ভাড়াটে থাকলেও ওকে, সো আমার এখন যেটা বুঝলাম যে আপনার বাসায় যে হাজবেন্ড আসতেছে সেটা আলটিমেটলি আর্মি অথরিটিকে বলতে হবে। হ্যাঁ। এই কারণে কি আপনারা সার্টিফিকেট বের করছিলেন? হ্যাঁ, বের করবো কেন? মানে আমি চেয়েছিলাম যে সার্টিফিকেট তো জমা দিতে হবে। মানে জাস্ট একটা সার্টিফিকেট এখন দিয়ে দিলেন আর্মিকে বোঝানোর জন্য, বিষয়টা এরকম ছিল না তো? আর্মিকে বোঝানোর জন্য তো আমি সার্টিফিকেট। ওকে, সো আমার এখন যেটা বুঝলাম যে আপনার বাসায় যে হাজবেন্ড আসতেছে সেটা আলটিমেটলি আর্মি অথরিটিকে বলতে হবে। হ্যাঁ। এই কারণে কি আপনারা সার্টিফিকেট বের করছিলেন? হ্যাঁ, বের করবো কেন? মানে আমি চেয়েছিলাম যে সার্টিফিকেট তো জমা দিতে হবে। মানে জাস্ট একটা সার্টিফিকেট এখন দিয়ে দিলেন আর্মিকে বোঝানোর জন্য, বিষয়টা এরকম ছিল না তো? আর্মিকে বোঝানোর জন্য তো আমি সার্টিফিকেট কেন দেব? না, মানে আমি জাস্ট আমার প্রশ্ন করার কথা, সেটা জন্যই বলছি আমি, মানে নিডস ছিল তাহলে সার্টিফিকেটের? সার্টিফিকেটের দরকার ছিল তো। রাইট, ফাইন, আপনি শোনান আমাকে এবার। আচ্ছা, মতনই ভাবছে, মুরগি ভাবছে সবাই। অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগি ভাবছে সবাই। মুরগির মতোই কেন, মুরগি ভাবছে, ঠিক আছে? যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কারণ তুমি তার ঐশ্বর্য রাও বা কি বলে মহাসুন্দরী না, ঠিক আছে? তুমি একদম বা অনেক কিছুই বলা যায় আর কি, ছোট করতে গেলে বহুত কিছু বলা যায়। যাই হোক, অত ছোট করতে চাই না, তো বহুত কিছুই বলা যায়। ওটা তো তুমি না। হ্যাঁ, তোমাকে দেখা গেছে ওরকমই, তখন তো আরো অন্যরকম ছিল, আরো খারাপ ছিল চেহারা। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর। সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই, অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি, ঠিক আছে? তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় 20 থেকে 30 লাখ টাকা খরচ করছো। তোমার সাথে যেটা ব্রেকআপ হয়ে গেছে, সেটা যেটা ফালাইছে সেটা তুলবো না আমি, ঠিক আছে? যদি সেটার উপর একটা ভারী তোলা যায় তো তুলবো, না হলে শুধু এখানে করছে ক্লাস করবো। অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগি ভাবছে। থুতুর উপরে একটা বাড়ি তোলা যায়? কিসের উপর বাড়ি তোলা যায়? থুতু যেটা ফেলেছি, মুরগির মতনই ভাবছে। থুতু যেটা ফেলেছি সেটা আর তুলবো না। থুতুর উপরে যদি একটা বাড়ি তোলা যায়। কিন্তু এগুলো তো আপনাদের মধ্যে যখন আপনাদের সম্পর্ক ভালো না সেই সময়ের কনভারসেশন। সেই সময়ের কনভারসেশন। ওকে, ফাইন, আমি আর শুনতে যাচ্ছি না, রাখেন। হ্যাঁ, সো ওই জায়গাটা একটু আসি লাইলা। আপনারা বিয়ে শাদী করলেন, আপনার কথা অনুসারে আপনারা একসঙ্গে থাকেন, তারপরে কি হলো? সম্পর্কের জায়গাগুলো আপনারা সব একসঙ্গে মুভ করছেন। সম্পর্কের জায়গা অবনতি হওয়া শুরু করলো। তখন অবনতি হয়নি, তখন ওরা গ্রামে বাড়ি করা শুরু করলো 2022-এর এপ্রিলে, যে আমরা প্রোগ্রামটা করলাম, যে ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি মিলে, তার ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি মিলে, সেই প্রোগ্রামটার মধ্যে সবার সাথে আমাকে পরিচয় করাই দিল, ভাবি বলে সবাই অ্যাড্রেস করছে অ্যান্ড এভরিথিং। সবাই জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ওই কারণে বলতে পারছি না যে সে নায়ক হবে, ওই কারণে বলা যাচ্ছে না। আমার ওইটার দিয়ে খুব দরকারও নাই বলার, যে সোশ্যাল মিডিয়াতে যে বলতে হবে যে আমি ওর হাজব্যান্ড, কারণ আমি তখন ওর সাথে ভিডিও করি না। তো তারপরে যেটা হলো যে ওরা এপ্রিল মাসের পর থেকে তারা তাদের গ্রামে বাড়ি বানানো শুরু করলো। গ্রামের বাড়িটা বানাতে বানাতে
শেষ হলো প্রায় 2023-এর মাঝামাঝি টাইমে, কোরবানি ঈদ বা রোজার ঈদ কোনো একটা টাইমে শেষ হলো। এর মধ্যে হলো ওই ইনসিডেন্টটা যেটাতে ও আমাকে মেরে কেন এরকম হলো? এটা হলো যে তার বার্থডে প্রোগ্রাম ছিল, তার বার্থডে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করেছি। অ্যারেঞ্জ করার পরে যেটা হলো যে সে তার সব মেয়ে ফ্রেন্ডসদেরকে নিয়ে সে একটা বারে যেতে চাইছে প্রোগ্রামটা শেষে। তো আমি বলেছিলাম যে কি দরকার, এখানে সবাই আছে, সবার সাথে তুমি এনজয় করছো, সবার সাথেই থাকো, ওখানে এটাও বলেছে যে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে যেতে চেয়েছি। হ্যাঁ, যেতে চেয়েছে। তো তারপরে ও এটা কোন হোটেলে ছিল? প্রোগ্রামটা হয়েছিল একটা বসুন্ধরার কাছে একটা রিসোর্টের মতো জায়গায়। ওকে, ফাইন। এর আগে কখনো আপনার গায়ে হাত তুলেছে? এর আগে একবার তুলেছিল বাসার মধ্যে কোন একটা ইনসিডেন্টে। আপনি তুলেছেন? না না, আপনি কখনো তোলেন নাই। সো ও পাবলিকলি আপনার বাধা দেওয়ার কারণে পাবলিকলি আপনার গায়ে হাত তোলে? পাবলিকলি, এটা গাড়ির মধ্যে, আমার গাড়ির ভিতরে। ওকে। ও যখন যেতে চাইলো তখন আমি ভাবলাম যে আমি ওকে অ্যাকম্পানি করি। ওকে, হ্যাঁ, আমিও যাবো তোমার সঙ্গে। আমিও যাবো তোমার সাথে। কিন্তু ও নিতে চায় নাই। ও বলছে ঠিক আছে আসো। তো আসার কারণে গাড়িতে আরো মানুষ ছিল, আমার মেট ছিল, আমার ড্রাইভার ছিল, এবং একজন নাটকের খুব ফেমাস ডিরেক্টর এখন যিনি আছেন উনিও ছিল গাড়িতে। তখন আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো, গেস্টরা সবাই ওখানে আছে, তুমি এখন এদের সাথে, তোমার মেয়ে ফ্রেন্ডদের সাথে তুমি এটা করতে যাবা, এটা আমার কাছে খুব আনইজি লাগছিল। বিকজ এই ধরনের সিচুয়েশন আমি আগে দেখিনি। এই 2022-এর জানুয়ারি থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত আমি যে তার মেয়ে বন্ধুদের সাথে যে বারে যে মদ খাওয়ার ব্যাপারটা আমি আগে দেখিনি। তো তখন সে গাড়ির মধ্যে আমাকে মারা শুরু করলো। আপনিও মারেন? দুজনেই করেছেন? না 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 না, সে জাস্ট ধুমধুম ধুমধুম করে মেরে ফেললো। তখন ওকে ওই ভাইয়াটা সরাই ফেলছে, কিন্তু তখন অলরেডি আমি উন্ডেড, তখন আমার নাক দিয়ে রক্ত, চেহারা এরকম, এটা সেটা। তো ভাইয়াটা ওকে হাত দিয়ে মানে টেনে টেনে সরাই ফেলছে। ফেলার পরে আমি গাড়িতেই বসেছিলাম, সে বারে ছিল, বারে গেছে। তখন থেকে আস্তে আস্তে আমি, তারপর আপনি ফেসবুক লাইভে আসেন আপনার ফেসটা নিয়ে? না, ওইটা হচ্ছে 2023-এর ঘটনা। ও, এটা আরো পরে? ওটা আরো পরে। ওকে, প্রথমবার গায়ে এইভাবে হাত তুললো, আপনি কিছু করেন নাই? আমি প্যারেন্টসকে ডাকলাম, প্যারেন্টস ওকে খুব বকাঝকা দিল, বলল যে কেন তো, ও বললো যে আমার জন্মদিন, আমি যা ইচ্ছা তাই করব। মানে তখন আস্তে আস্তে আমি কিন্তু ওর যে নেগেটিভ জিনিসগুলো তখন থেকে দেখা শুরু করলাম। তো আমার জন্মদিন, আমি যা ইচ্ছা তাই করবো। তখন ওর আম্মু বললো দেখো, তোমাকে তো মদ খেতে মানা করেছে, এটা কি খারাপ কিছু ছিল? এটা তো খারাপ কিছু ছিল না, তুমি মেয়েদেরকে নিয়ে বাড়ি যেতে চাচ্ছ, সেটা তো খারাপ কিছু ছিল না, তোমাকে তো খারাপ কিছু বলেনি, তুমি কেন মেরেছো? এইভাবে ওর আম্মু বোঝায় টোঝায় মিউচুয়াল করে দিল, রাতের বেলা মিউচুয়াল করে দিল। তো আমি এটা নিয়ে আর কিছু বলিনি। এটা চললো। এটা চলার পরে আস্তে আস্তে তখন পরবর্তীতে 2023-এ দেখলাম মানে সে এরকম যাওয়া শুরু করলো, নাইট ক্লাবগুলোতে যাওয়া শুরু করলো, বারগুলোতে যাওয়া শুরু করলো, এবং আরো কিছু কিছু জায়গায় যাওয়া শুরু করলো যেটা সে আমাকে বলতো না। মাঝে মাঝে আমি বলতাম যে আমাকে নিয়ে যাও, এত রাতে তুমি বাইরে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, হ্যাঁ, বিকজ আমি টেনশনে থাকি, তুমি কোথায় থাকো না থাকো। ও নিত না, কিন্তু মাঝে মাঝে আবার কি মনে হতো নিয়ে যেত সাথে। তো এর মধ্যে আমি যেটা দেখলাম যে তার ওই যে 2020-এ যেটা দেখেছিলাম যে কিশোর গ্যাং, সেটা কিন্তু এই কয় বছর হিডেন ছিল না, এই কয় বছর ছিল না। কিন্তু 2022-এর ওই সেপ্টেম্বরের পর থেকে দেখলাম যে ওর অ্যাক্টিভিটিস গুলো বেড়ে গেছে। মানে ওদের সাথে যাওয়া আসা, এর মধ্যে কেউ মার্ডারার, কেউ বনানী টেরোরিস্ট, কেউ উত্তরা টেরোরিস্ট, কেউ মিরপুরের টেরোরিস্ট। আপনি জানেন কিভাবে? ওই যে মাঝে মাঝে অল ইন এ সাডেন আমাকে নিয়ে যেত, তখন আমি ওদের কনভারসেশন শুনতাম বা এটা সেটা। তো আমি তখন খুব আই বিকেম ভেরি স্কেয়ার্ড। তখন আপনি যে জিনিসটা বলেছিলেন যে আপনি আসলে কিসের মধ্যে একটা পা দিয়েছেন, আমি তখন চিন্তা করা শুরু করলাম যে আমি আসলে কিসের মধ্যে পাড়া দিয়েছি। সে কিন্তু ওই দিন গাড়িতে বসে সে আমাকে যেভাবে হিট করেছে, আমার চেহারা তো আপনারা দেখেছেন না, আপনি দেখেননি এই ছবিটা, এটা কি দেখাবো আপনাকে? না, দরকার নেই, আমি পরবর্তীতে যেটা লাইভ করেছেন সেটাই বলতে। হ্যাঁ, তো এটা হওয়ার পর থেকে তখন আমি দেখতে পারলাম যে তার অ্যাক্টিভিটিস, নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলো ওই সেপ্টেম্বর থেকে শুরু করলো, এবং তখন তার ডিমান্ড অনেক বেড়ে গেল যে তুমি আমাকে বাড়ি দিতে হবে, এই বাড়িটা দিতে হবে, এই বাড়িটা দিতে হবে। বাড়ি আসলে কয়টা আপনার? আমি একটা ফ্ল্যাটেই থাকি, বাট ওটা আমার বাবা মার বাড়ি। ও বাড়ি চাই কিভাবে? ও বাড়ি চাই এইটাতে যে একদিন তার আম্মু আসলো। মানে একদিনের দরকার নেই, মানে বাড়ি দেওয়ার মতো কি সামর্থ্য আছে আপনার, এবং সেটা কেউ জানে? না, তার কথা হচ্ছে যে
আমার ঢাকায় নিজের একটা বাড়ি লাগবে, হুম নিজের একটা বাড়ি লাগবে, সেটার চাহিদাটা কিন্তু আসছে তার আম্মুর কাছ থেকে। হুম তার আম্মুরা তখন সেটা আম্মুর কাছ থেকে আসুক আর আন্টির কাছ থেকে আসুক, কিন্তু সেটা সে তার, আপনার কথা অনুযায়ী যদি আপনি ওর বউ হয়ে থাকেন, বউয়ের কাছে কেন চাচ্ছে? তার মানে সে নিশ্চয়ই নিশ্চিত ছিল তার বউয়ের কাছে এই পরিমাণ অর্থ আছে। সেটা কি আছে আপনার আদৌ? না, আমার বাড়িটা তো আমার না, বাড়িটা হচ্ছে আমার বাবা মা। সেই বাড়ি আপনি মানে উত্তরাধিকার সূত্রে আপনি পাবেন, সূত্রে আমি কোনোদিন পাবো, সেটাই সে চাচ্ছে, সেটাই সে চাচ্ছে, এবং সেটা তার নামে চাচ্ছে। সেটা তার নামে চাচ্ছে। এটা আপনার কথা, এটা আমার কথা। তার আমার কথা। কথা কেন? ওর কথাও তো শুনলেন আপনি, বাড়ির কথা। এটা রাগ করে অনেক সময় অনেকেই অনেক কিছু আচ্ছা, বলে। ঠিক আছে, Attitude আমি ওর আম্মুর একটা স্টেটমেন্ট শোনাই, যেটা ওর আম্মু কোর্টে বলেছিল। লায়লা, একটা মানুষের শুরুটাই যদি হয় অনেক কিছু দেওয়ার মধ্য দিয়ে, ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে প্রতিদিনই কিছু না কিছু দেন এবং সে কারণেই আপনার বয়ফ্রেন্ড আপনার প্রতি ফল ইন করেছে, তাহলে সেই বয়ফ্রেন্ড একসময় আপনার কলিজাও চাবে, কলিজাও চাবে, কজ আপনি তাকে সেভাবেই বড় করেছেন। আমি তাকে সেভাবেই, তাকে কষ্ট দিতে চাইনি তো কখনো। দিয়ে দেন, এখনো দিন না, না, এখন তো আমার কাছে তো নাই বাড়ি। পাবেন তো একদিন, তো আপনি শান্ত করেন। ওকে, না, ওকে, আমরাও একটু শান্ত হই, আমাদের ওকে সোশ্যাল মিডিয়াতে শান্ত। এত কিছু না, দেখার না, দরকার নেই। এটা এই ভয়েস রেকর্ডটা আপনাকে আমি শোনাবো, এটা আপনার শুনতে হবে, আপনি শুনেন। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি টোটালি একটা ট্র্যাপের মধ্যে পড়েছিলাম, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনি শুনেন। আপনি সম্প্রচার করবেন কি? না, অফকোর্স আপনি আমি আজকে সবচেয়ে বৃহত্তম ভিডিও তৈরি করব, জনগণ দেখুক আর না দেখুক, আমি করব এবং আমি প্রচার করব। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। শুনেন। শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? তুই আমার ঢাকা শহর একটা 10 তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলে তলে লেলে আঁকু, এমনই আগে কেতকুলে তলে লেয়া, তা কেতকুলে তলে লেলে তোর আঁকু, আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আপনারা শুনছেন সবাই। এই কারণে তখন আমার আই ফেল যে ও, এটা তো উনি পাবলিকলি আসছে, বলেছেন, বলেছেন। তো আমি কখন বুঝতে পারলাম ডকুমেন্টটা ফেক, সেটা হচ্ছে 2023 কোন ডকুমেন্ট? ম্যারেজ ডকুমেন্টটা ফেক। ও, এটা ফেক? জি, এটা একদম পুরোপুরি ফেক ছিল। কাগজটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা ফেক। সিলটাও ঠিক আছে, কিন্তু আই থিংক একটা রেজিস্ট্রি করা হয় সরকারিভাবে, সেই রেজিস্ট্রি পর্যন্ত যায়নি। আচ্ছা, এখন এই ফেকটার পিছনে দায়ী কি আপনি নাও? আমি তো কাগজ চেয়েছি বিকজ আমার সাবমিট করতে হয়েছে। কিন্তু ও যদি বলে যে কাগজ আপনি করছেন ফেক, কাগজ আমি কেন করব? মানে এটা প্রুভের, এটা আলটিমেটলি আদালতে হয়তো প্রুফ করবে, কিন্তু এটার জন্য বোধহয় আপনি একটা মামলা করেছেন তার এগেইনস্টে, এটার জন্য রাইট? আমি মামলা করেছি। সেম মামলা তো ও করতে পারে। ও করতে পারে, ও করলো না কেন? কি শুরু করছেন রে ভাই আপনারা। যাই হোক, ওকে ফাইন, তারপরে কি হলো? আপনি বুঝলেন কিভাবে ফেক? ও সেটা- করলো না কেন সে প্রশ্ন আমারও আছে। যাই হোক, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি যখন ডিসেম্বর 2023-এ যখন আমাকে এসে ওই যে রাস্তার ভিতরে গাড়ির নিচে ফেলে সে ইয়ে করতে চাইলো, 2023-এ। হ্যাঁ ওইটা 2023 কেন করতে চেয়েছে? যেটা হয়েছে যে তার বন্ধুদের সাথে সে আবার নাইট ক্লাবে যেতে চেয়েছে, এন্ড আমি ওকে বলেছি যে সুন্দর করেই বলি, বন্ধুরা সকাল থেকে বাসায় ছিল, বাসায় তারা মদ খেয়েছে, কিন্তু আমি অফিসে আমি খবর পেয়েছি হচ্ছে কাজের লোকের থ্রুতে যে তারা এটা করতেছে। আপনার বাসায় যেখানে আপনার দুইটা বাচ্চা আছে সেখানে বন্ধুদেরকে নিয়ে মদ হ্যাঁ, খাচ্ছে। so আমি এই জিনিসটা খুব পজিটিভলি নেইনি, খুবই নেগেটিভলি, যে কারণ এতটা খারাপ স্টেজে চলে আসছে জিনিসটা। তো আমি তাড়াতাড়ি যখন বাসায় চলে আসছি, বাসায় আসার পরে সে ওই এগেইন ওই আদিফ হাসানের জন্মদিন ছিল, আরেকটা ভাইয়ের ওখানে দাওয়াত ছিল, এগুলো করে আমরা রাতে যখন বাসায় আসলাম, তো তখন ওই দুইটা বন্ধু যে দুটো সকালে ছিল, তারা আবার বলছে যে চল মিরপুরে চল মদ খেতে যাব। তো আমি তখন বললাম যে যেও না, তোমরা তো সারাদিন বাসায় এটা করেছো, তো এটাতে সে খুব মানে রিয়্যাক্ট করা শুরু করলো, নেগেটিভ রিয়্যাক্ট করা শুরু করলো। রিয়্যাক্ট করার একটা পর্যায়ে সে বললো যে আমি যাবই। তখন আমি বললাম যে তাহলে তুমি বাইক নিও না, তুমি গাড়ি নিয়ে যাও, আমি গাড়িতে বসে থাকবো, তোমার খাওয়া শেষ হলে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে আসবো, কারণ ততক্ষণ আমাদের আছে কোথাও, আমার সাথে তো কথা হয়নি ওদের সাথে। তো ও আমার গাড়িতে বসেই সে একজনকে কল দিল, কল দেওয়ার পরে বলে কি যে তোরা কোথায়, তোরা বলে কি যে আমরা এই বাসার সামনের গলিতে। তো বলি গলিতে কেন, গ্যারেজে নাই কেন? তো ওই বন্ধুটা বলে বসলো কি যে লায়লার ভয়ে গ্যারেজে আসি নাই, যদি লায়লা রাগ করে। এবং এই কথাটা শেষ না হওয়া মাত্রই সে আমাকে হিট করে এবং হিট করতে করতে সে ইয়েতে নিয়ে যায়, মানে
যেটা বলে ফ্লাইওভারের নিচে ডিওএইচএস এর পাশে একটা বাইপাস রোড, সেখানে বাসা থেকে? হ্যাঁ, বাসা থেকে হিট করতে করতে আপনাকে ওখানে নিয়ে গেছে? কিভাবে বাসা থেকে বের করলো কিভাবে? গাড়িতে তো তখন আমি। আচ্ছা, এবং তার মোবাইল দিয়ে এমন ভাবে মেরেছে যে তার 13 Pro Max ভেঙে গেছে, মানে এমন এত জোরে হিট করেছে। এবং ওইখানে নিয়ে যাওয়ার 13 Pro পরে Max কিন্তু অনেক শক্তিশালী অনেক একটা ফোন। শক্তিশালী, এবং মোবাইলটা কিন্তু ওখানে ভেঙে গেছে। এবং ভেঙে গেছে, তারপরে ওই বন্ধু দুইটা কিন্তু মরে দাঁড়িয়েছিল, তারাও দেখছে যে আমাকে এইভাবে করে চুলের এক হাতে মুঠি ধরে, হ্যাঁ, সে এক হাতে ড্রাইভ করে ওইভাবে করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই জায়গাটা, বেশি দূর না, খুব কাছেই। তো ওখানে নিয়ে যে ও যেটা করলো যে সে আমাকে তো ওখানে আমি 999-এ কল দেওয়ার চেষ্টা করলাম, যে 999-এ কল দেওয়া, কিন্তু 999-এ না যে কার সাথে কথা বলবেন, কি বলবেন, একটা লেন্দি প্রসেস, যে ওই 999 সিচুয়েশনে process, ওটা আমি ওই সিচুয়েশনে ওইটা আমার মানে আমি ইয়ে করতে পারতেছিলাম Why don't you shout? গাড়ি থেকে না, বের। চিৎকার, তখন অলমোস্ট 12টা বাজে, এবং তখন ওই জায়গাটা It's an army area. হ্যাঁ, কিন্তু ওটা বাইপাসে, মানে ওটা হচ্ছে গেটের বাইরে। ওকে। তো কিছু দুই একটা গাড়ি গেছে, কিন্তু তারা না আমার চিৎকার শুনে গাড়ি থামায়নি, কেউ থামায়নি। আমি বলছি যে হেল্প করো বা এটা সাহায্য করো, ততক্ষণে ওর বন্ধুরাও ওই জায়গাটায় আসছে, এবং বন্ধুদেরকে আমি চিৎকার করে বলতেছি যে তোমরা ওকে থামাও, ও কি করতেছে। তো ওই মোমেন্টে আমি একটুখানি লাইভে চলে যাই, একটুখানি যে হেল্প যাওয়ার জন্য, তারপর লাইভটা সে বন্ধ করে দেয়। তখন ও আমাকে গাড়ি থেকে নামায়, চুল ধরে গাড়ি থেকে নামায়, গাড়ির নিচে ফেলে দিয়ে সে ড্রাইভ করে যেতে চায়। তো ওই এই প্রথম আপনার ফেসবুকে মানে হচ্ছে আপনাদের কনজুগাল লাইফ নিয়ে একটা ব্যাড বাজ দেওয়া, আপনি দিলেন সেটা প্রথম? হ্যাঁ, কারণ যে লাইভটা অন করলাম তখন আপনি তো শুরু করলেন। আমি শুরু করেছি। ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে ওর কথা সঠিক আছে যে ও বলেছিল যে হ্যাঁ ও শুরু করেছে। হ্যাঁ, আমি শুরু করেছি, আপনি লাইভে আমি শুরু করেছি বিকজ হচ্ছে যে আমি 999-এ তখন কল দিতে চাচ্ছিলাম। আমি তার বন্ধুদেরকে বলেছি, এবং আমার পাশ দিয়ে 2-4টা গাড়ি গেছে, সবাইকে আমি আই ওয়াজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। আপনি যে বললাম না যে না, আমি দেখেছি আপনাদের ওই সময় আপনাদের কিনা অনেক আলোচনা হচ্ছিল, তারপরে আপনারা প্রচুর ইন্টারভিউ ফেস করেছেন, আপনারা দুজনই ফেস করেছেন, এবং কোথাও আপনারা বলেন নাই আপনাদের মধ্যে সম্পর্কটা কি, তখনও বলেন নাই? না, তখন বলি। কেন বলেননি? তখনও আমরা ফেসবুকে বলিনি, বাট পার্সোনালি যারা ওখানে ইন্টারভিউ নিয়েছে তাদেরকে আমরা পার্সোনালি বলেছি। কেন তারা পার্সোনালি রাখবে বিষয়টা? মানে এত ইম্পর্টেন্ট একটা বিষয়টা কি এতগুলো মানুষ মিলে পার্সোনাল রাখা যায়? রেখেছে, এবং ইভেন আজকে যেই সাংবাদিক ভাই আমার সাথে এসেছেন, ও আপনার সাথে সাংবাদিক এসেছে? কিসের কোন মানে পত্রিকার? উনি একটা পত্রিকার সাংবাদিক। প্রিন্সের একটা অভিযোগ হচ্ছে আপনি এইসব অখ্যাত অনেক সাংবাদিককে নিয়ে ঘোরেন। আসলে ওনারা সাংবাদিক বলবো না, যেটা হয়েছে যে সাংবাদিকতার বাইরেও যখন আপনি যেটা বললেন যে পার্সোনালি বলেছেন কিনা, তো এমন কিছু আছে যে কিন্তু সাংবাদিক কেন আপনার সাথে আসবে? মানে এটা তো একটা ব্যক্তিগত সম্পর্ক পর্যায়ে চলে গেল। আবার দেখলাম আরেক ভাই আছে, সে হচ্ছে আপনার পাশে বসে আপনার সম্পর্কে বলছে যে আপনি অনেক ভালো টেক কেয়ার করতেন প্রিন্সকে। মানে এরা এতটা ইন্টিমেট হয় কি করে আপনাদের ফ্যামিলির ব্যাপারে? মানে আমার কোয়েরি হচ্ছে কি, মানে আত্মার সম্পর্ক বলেন, যে একটা ভালো সম্পর্ক বলেন, সেটা গুটি কয়েক মানুষের সঙ্গে হয়, সেটা তো এত স্প্রেড আউট হতে পারে না। এত স্প্রেড আউট হতো না যদি তার ইয়ে না থাকতো, বিকজ সোশ্যাল মিডিয়াটা তার এখতিয়ার, আমার না। হ্যাঁ, আমি অন্য কিছু করি, আমি সোশ্যাল মিডিয়া পার্সন না। এখানে সব পরিচিত লোকজন তার থ্রুতে আমার সাথে পরিচয় হয়েছে, আমি ডাইরেক্টলি তাদের সাথে কোনোভাবে পরিচিত না, তারা সবাই তার ওই লাইভের পরে কি হলো? লাইভে তখন পর্যন্ত কি আপনি কোনো মামলা করেছেন ওর নামে? হ্যাঁ, লাইভের পরে যেটা হলো যে আমি পুলিশ থানায় গেলাম, 999-এ কল, পরবর্তীতে সে যখন আমাকে রাস্তায় এরকম করে ফেলে রেখে আমার গাড়ি নিয়ে চলে গেল, তো তখন আমি 999-এ কল দিলাম, এবং 999 আমাকে থানার সাথে যোগাযোগ করিয়ে দিল। থানার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার পরে কন্টিনিউয়াস কমিউনিকেশনে ছিল যে আমি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছি কিনা, এবং আমার গাড়িটা কোথায়। মামলাটা কতদিন পরে হয়েছে? না, মামলাটা যেটা পরের দিন ওনারা আমাকে সাজেস্ট করলেন যে থানায় এসে একটা অভিযোগ লিখে দিতে। সো আপনি কি এই স্ম্যাশড একেবারে চেহারা নিয়ে আমি থানায় গেছি। তার আগ পর্যন্ত কোথাও গিয়েছেন, কোনো মেডিকেলে গিয়ে রিপোর্ট নিয়েছেন? হ্যাঁ, সো এটা 2023 সালে আপনি অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা করেন ওর নামে। তার ভাই, তার আম্মু সবাই আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো যে দেখো ভুল মিনিমাইজ করো, এবং আমরা দেখলাম দেশের বাইরে থেকে শান্তি সাহা আসলো, আরো অনেকে আসলো। শান্তি সাহার ব্যাপারটা কন্টেন্ট ছিল স্যান্ডি সাহার ব্যাপারটা। লায়লা, সিরিয়াসলি কন্টেন্ট থাকুক, বাট আপনাদের এই ব্যক্তিগত বিষয়গুলো কেন কন্টেন্টে যাবে? স্যান্ডি সাহার আগেই এটা মিউচুয়াল হয়ে গেছে, হোক, কিন্তু এইগুলো নিয়ে নাটক কেন হবে? আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? মানে ও বুঝে নাই, বুঝলাম যে ওর কন্টেন্ট বেঁচে খাইতে হয়, কিন্তু আপনার তো কন্টেন্ট বেঁচে খেতে হয়। তো আপনি এগুলো কেন প্রশ্রয় দিচ্ছেন? আপনি যদি ওকে বিয়ে করে থাকেন, আপনি যদি হাজবেন্ডই মানে, আপনি ও যা করতেছে আপনি পাশে বসে বসে সবকিছু তাল দিয়ে যাচ্ছেন।
আচ্ছা, তো আমি লায়লা প্লিজ, আমার কথা হচ্ছে না, আপনি শেষ করবেন, আপনার তো এগুলো যুক্তিতে আসতে হবে। মানে আমরা তো আসলে এই গল্পের মধ্যে দিয়ে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করবো। ডেফিনেটলি এখানে ভুল একজনের আছে, দুজনের আছে, সেটা অ্যাড্রেস করা উচিত। আপনাদের সম্পর্ক মিউচুয়াল হয়ে গেছে, তারপর আপনারা জাতিকে দেখাইলেন যে আপনাদেরকে মিউচুয়াল করার জন্য দেশের বাইরে থেকে না, একজন, ওটা আমরা কেউই দেখাইনি। তো তাহলে ও তো আমিও- দেখাইলো। আমিও প্লাস বাংলাদেশে একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে সেও কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের দুজনকে ম্যাচ করে দিল পাশাপাশি হ্যাঁ, বসায়া, সেটা- পরবর্তী তাকে সেটা নিয়েও আমরা একটা করি। স্ক্যান্ডাল বের হলো শান্ডি শাহর সঙ্গে। হুম, হুম। তো এগুলা কেন সিরিজ অফ, এটা যেটা আমি আপনাকে ক্লিয়ার করি স্টেপ বাই জি। স্টেপ, সেটা হচ্ছে এগুলোর যে- মধ্যে আপনি ছিলেন, হ্যাঁ আমি ছিলাম এবং সেখানে আপনি তো এগুলো যে হয়তো নাটক হচ্ছে, তো আপনি না, আপনি সেটা তার থেকে হয়তো আপনি আমাকে দেখেছেন যে তখন আমি উন্ডেড, তখন আমি অলরেডি উন্ডেড, তখন আমার চোখ আপনারা সরাসরি এসে বললেই পারতেন যে ফাইন, উই হ্যাভ বিন ম্যাচড, লাইক আমাদের মধ্যে এরকম ছিল, আমরা এটা মিউচুয়াল করে ফেলেছি। কিন্তু তা না করে এটাকে এত নাটক করে এত কন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো, ফেক আচ্ছা। কন্টেন্ট? আপনি যেটা দেখলেন কন্টেন্টটা, সেটা তখনও আমরা মিউচুয়াল করে ফেলিনি। আপনি একটু আগে বললেন যে এটা না, না, মিউচুয়াল করার আমি পরে, বলছি, জি যখন আমি অভিযোগটা দিয়ে এসেছি, হুম। তখন সেই রাতেই যে সেটা মামলা হয়ে গেছে সেটা আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারিনি। বিকজ হচ্ছে আমার তখন আমি সবার ফোন পাচ্ছিলাম দেখে আমি ফোনটা হুম। প্রাইভেট করে দিয়েছি, যে শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলোই আমার সাথে যোগাযোগ করতে পারবে। জি তো ওই রাতেই সে জানতে পারে যে একটা মামলা হয়ে গেছে। হুম। হ্যাঁ, তো একটা মামলা হয়ে গেছে এবং একটা মামলা হয়ে যাওয়ার পরে তখনই সে কমিউনিকেশন শুরু করে এবং ওই ভাইকে দিয়ে কমিউনিকেশন শুরু করে। তার আম্মু আব্বু চলে আসে, তার আম্মু আব্বু যোগাযোগ করে, আমাকে বোঝানোর চেষ্টা করে যে না এরকম ঠিক আছে, ঠিক হবে, ওর মাথা গরম। ওই যেটা ওর আম্মু বলেছে যে দুজনই ঝগড়া করে, দুজনেরই মাথা গরম, এটা সেটা আমি কোনোভাবেই তখন করব না। শেষ পর্যন্ত যেটা আপনারা কন্টেন্ট দেখলেন, তখনও আমরা একসাথে এক বাসায় থাকা শুরু করি না। সে তার ওইখানে, তার মানে ওরা আপনাদেরকে মিলমিশ করে দিয়েছে? না ওরা আমাদেরকে মিলমিশ করেনি, ওরা ওখানে ও ওই ভাইয়ের বাসায় রয়ে গেছে, আমি আমার বাসাতেই রয়ে গেছি। তখন সামহাও যখন সে একটা টাইমে রিয়েলাইজ করছিল যে মামলাটা আসলে উঠানো দরকার, ওর আম্মু ওকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে তুমি কি দরকার, ওগুলো ঠিকঠাক করে ফেলো, মামলা তুলে ফেলো। হ্যাঁ, তো আমি তো তখন খুবই অ্যানয়েড, এবং সেই মামলা করতে যেয়ে কিন্তু জিনিসটা ধরা পড়েছে যে আমার যে বিয়ের একটা সার্টিফিকেট আছে সেটা আসলে ফেক। কিভাবে বুঝলেন আপনি? সেটা হচ্ছে যে আমি যখন অভিযোগটা লিখতে যাই, তো তখন আমি বলেছিলাম যে আমি married। স্বামী ওকে, আমার স্বামী আমাকে এরকম করেছে। তো আমাদেরকে তো সবাই মোটামুটি তখন চিনে গেছে। তো বলছে আপনারা তো কোনোদিন স্বামী হাজবেন্ড ওয়াইফ এরকম কোনোদিন বলেন না। তো আমি বললাম যে না, আমরা আসলে প্রকাশ করি না, বাট উই হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস। তো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে দেখান। তো ওখানে তখন যিনি ওসি ছিলেন, উনি সামহাও জিনিসটা বিলিভ করতেছেন না। উনি বলেন যে আমি করব, ক্ল্যারিফাই করব জিনিসটা, মানে চেক করব। হ্যাঁ আমি চেক করব জিনিসটা। তো উনি পরে চেক করে উনি বললেন যে এটা fake। কথাটাই বললেন যে এখানে যেই কাজীর স্বাক্ষরটা আছে সেই কাজী 2 বছর আগে মারা গেছেন এবং কাগজটা ঠিক আছে কিন্তু রেজিস্ট্রি হয়নি। সরকারি রেজিস্ট্রি বলতে মনে হয় কোনো একটা ব্যাপার আছে। ডেফিনেটলি এটা আইন অনুযায়ী বিয়ে হয় না। সো এটা হয়নি, এটা ফেক। আপনি হাজবেন্ড ওয়াইফ তো লেখার দরকার নেই, আপনি এটা লিখতে পারেন না। তাহলে আপনি কি লিখলেন? আমরা ওটা লিখলাম যে পরিচয়ের সূত্র অনুসারে বিয়ের কথাবার্তা পাকা হওয়াতে উনি আমাদের বাসায় এসে উঠেন পরবর্তীতে, এইভাবেই তখনই আমার একদম একটা বড় একটা হলো যে এটা কি এইটা প্লাস অ্যাটেম্প টু মার্ডার একটা মামলা। হ্যাঁ। তো মিউচুয়াল হলো কিভাবে? তারপরে মা বললো যে তাতে কি হয়েছে, তোমরা তো দোয়া পড়ে হয়েছো, হ্যাঁ করে নেওয়া যাবে রেজিস্ট্রি, এটা তো কোনো ব্যাপার না, যে কোনো কারণে ভুল হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে, আমরা তো আসলে বুঝি নাই, ও আসলে বুঝে নাই, তুমি তো জানো ও তোমাকে কত ভালোবাসে, তুমিও ওকে অনেক ভালোবাসো, এই ধরনের ব্যাপার স্যাপার করে বলে যে এটা তো কোনো ব্যাপার না, কাগজ তো কোনো ব্যাপার না, এমন অনেক আমাদের বিয়ের তো কোনো কাগজই নাই। তখন আমরা মিউচুয়াল, তখন ওদের আব্বু আম্মু নিয়ে আসলো, আমরা নর্মাল খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি টিভি দেখছি নর্মাল। তো তখনও মামলার চার্জশিট হয়নি ওর এগেনস্টে এবং কিছুই হয়নি, ওকে কেউ ওয়ারেন্টও জারি হয়নি, কোনো চার্জশিট হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, আমার বাসায় কোনো পুলিশ আসেনি, কিছুই হয়নি। তো তারপরেও আমি ওসি সাহেবকে ফোন করলাম, যেহেতু আমরা ঠিক হয়ে গেছি, ওসি সাহেবকে আমি ফোন করে জানালাম যে স্যার এরকম আসলে আমি মামলাটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। তো উনি বললেন যে ঠিক আছে, উনি এতটুকু ঠিক আছে বললেন যে যেহেতু একটা অভিযোগ করেছেন, এটার একটা প্রসেস আছে, এটা ক্লোজ বললেই ক্লোজ হবে না, এটার প্রসেস আছে, আমি আয়োকে বলে দিচ্ছি। তো এর মধ্যে কি হলো, 2-3 মাস পার হয়ে গেল। 2-3 মাস পার হয়ে যাওয়ার পরে আমাদের বাসায় একটা কোর্টের কাগজ আসলো
তো সেখানে দেখা গেল যে তাকে ইয়ে করে কি জানি বলে, তাকে আসামি করে একটা মামলা দায়ের হয়েছে এবং ওইটা অমুক তারিখে হাজিরা আছে। তো সে তার পরিচিত লয়ার বন্ধুকে বলল যে বন্ধু তুমি কোর্টে যাও, কোর্টে যে তুমি ইয়ে করলো আমি জানি না, আর কোনো আপডেট আমি জানি না, বাট আমি বুঝতেছি হি ইজ টেকিং কেয়ার অফ ইট। তারও পরে 1-2 মাস পরে আরেকটা চিঠি আসলো, আরেকটা হাজিরা দেওয়ার চিঠি আসলো। তো তখন আমি বললাম তুমি না তোমার বন্ধুকে বললে, লয়ার বন্ধুকে বললে যে উঠায় নিতে, তাহলে আবার আরেকটা হাজিরা কিসের জন্য? তো ওই ভাইয়াটার কাছে সে অ্যাডভাইস চাইলো যে ভাইয়া আমার বন্ধুকে তো দিয়েছিলাম কিন্তু মনে হয় কেসটা ক্লোজ করতে পারেনি, আপনার কি পরিচিত কোনো লয়ার আছে কিনা? তো ভাইয়া বললো ঠিক আছে তুমি আসো। তো ও গেল না, আমাকেও নিয়ে গেল, একা যাইনি, আমিও সাথে গেলাম, যে লয়ারের সাথে কনসাল্ট করলাম। কনসাল্ট করার পরে কি হলো, লয়ার বললো যে আগে এটা যেহেতু এটা অনেকটু প্রসেস হয়ে গেছে, তোমাকে আগে জামিন নিতে হবে, তারপরে আপোষনামা করতে হবে। সো আমার ফিস হচ্ছে এত টাকা পেমেন্ট, এত তুমি দিয়ে রাখো, আমি কাগজপাতি সব তুলে রেখে নিয়ে আসবো, কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে। আপনাকে না, মামুনকে কোর্টে যেতে হবে জামিন নেওয়ার জন্য। তো যেই দিন আসলো সেদিন ও বললো কি ভাইয়াকে ফোন করে বলো যে আমি যেতে পারবো না, কি আর হবে, নিজে নিজেই একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে তুমি তো টাকা পয়সা দিলা কাগজপত্র তোলার জন্য, এটা সেটার জন্য, আর লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিলা, তোমার যাওয়া উচিত। তো সে সেটা ইগনোর করলো। ইগনোর করার কারণে যেটা হয়েছে আমি কিন্তু জানি না, পরবর্তীতে একটা লং ডেটে একটা ডেট পড়েছে, নেক্সট ডেটে, এবং তখনও তার জন্য কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। তো এর মাঝখানে কি হলো, তার একজন এখন যিনি মানে এখন না প্রিভিয়াস যিনি বিজনেস পার্টনার, তার সাথে একটা বিজনেস দেওয়ার প্ল্যান ছিল। তো তখন অলরেডি দেখা গেছে যে কে পার্টনার, মেল অর ফিমেল? ফিমেল না, মেল বিজনেস পার্টনার। সো আমাদের বাসায় উনি এসেছিলেন, আমাদের বাসায় আসার কারণে না, কিন্তু আমার একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন অথবা ভুলে গেছেন অ্যান্সার করতে, সেটা হচ্ছে যে আপনাদের মিউচুয়াল করে দিল কি শান্তি সাহা? না। তাহলে ওরা কেন ক্রেডিট নিল? শান্তি সাহা প্লাস হচ্ছে যে আরো একটা বাংলাদেশি একটা যে ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, ওটা এসেছে, ওরা জাস্ট একটা গল্প, বাট তারাও অনেক পরে আমাদের মিউচুয়াল হয়েছে। তখন মিউচুয়াল হয় না? তখন আমরা কিন্তু আমি ওই ভাইয়ের বাসায় গিয়েছিলাম, কিন্তু তখনও সে আমার কাছে আসেনি বা আমি তার কাছে যাইনি। আমরা ওখানে একটা অকেশনে ছিলাম, অকেশন শেষ করে আমি আমার মতো চলে আসছিলাম, তখনও আমাদের মিউচুয়ালটা হয়নি। আপনি, আমার কথা হচ্ছে যে আপনাদের একটা ব্যক্তিগত বিষয়, আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এই মিউচুয়াল করার ব্যাপারটা নিয়ে আপনি ওর সাথে বসলেন সোশ্যাল মিডিয়াতে? আমি বসিনি না, আপনি বসছেন তো, শান্তি সাহার সাথে বসছেন, প্লাস হচ্ছে আরো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছেলেদের সাথে বসছেন তো, প্রিন্স মামুন, আপনারা দুজন। ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম, আপনাদেরকে মিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবারে কন্টেন্ট হয়েছে তো। হ্যাঁ, ওইটা ছিল একটা বার্থডে প্রোগ্রাম, এবং বার্থডে প্রোগ্রামে ওরা গিয়েছিল অ্যাজ আ গেস্ট, এবং গেস্ট হয়ে ওরা এরকম করার চেষ্টা করছিল, যেটা তখন ওরা ভিডিও একটা দুটো না কিন্তু অনেকবার হয়েছে। হ্যাঁ, একবারই। আমার প্রসঙ্গটা হচ্ছে লায়লা, হিট অফ দ্য মোমেন্টে আমরা জীবনে অনেক কিছু করি, হিট অফ দ্য মোমেন্টে কোনো লজিক নাই। আপনার গায়ে হাত তুলেছে, আপনার কাছে মনে হয়েছে আপনার হাজবেন্ড আপনার সাথে অন্যায় আচরণ করছে, আপনি কোনোভাবেই মাথা ঠিক রাখতে পারেননি, আপনি লাইভে চলে গেছেন, আমি মেনে নিলাম এটা হিট অফ দ্য মোমেন্ট, কিন্তু বাকিগুলো হিট অফ দ্য মোমেন্ট না। বাকিগুলো যে মিউচুয়াল করার জন্য যে আপনারা বারবার যে মানুষজনকে দেখাচ্ছেন, এটা তো হিট অফ দ্য মোমেন্ট না। আমরা কিন্তু কেউই দেখাচ্ছি না, আমরা ওখানে ধরেন প্রিন্স দেখাইছে বিকজ ও দেখাইতে পছন্দ করে, দেখাইনি, তাহলে ও কিন্তু দেখাইনি। আমরা দুজনের কেউই এটার মধ্যে উইলিংলি আসিনি ক্যামেরার মধ্যে। এটা তো একটা ভিডিও না, বেশ কয়েকটা ভিডিও, কিন্তু একটা অকেশনের মধ্যেই হয়তো অনেকগুলো মানুষ ভিডিও করেছে, কিন্তু সেখানে না আমি দেখিয়েছি না সে দেখিয়েছে। আপনাদেরকে চেষ্টা করা হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, দুজন দুজনকে হাতে, তো এগুলো কি মানে এগুলো দরকার কি মানুষকে দেখানো? এগুলো আমরা দুজনের কেউই করিনি, এগুলো আমি সেটা বলতে চাই যে সেও করেনি, না সে করেছে না আমি করেছি। না, আপনারা করেনি তো আপনারা ভিডিওর মধ্যে ছিলেন না, আপনাদের সামনে ক্যামেরা ধরা হয় নাই? ক্যামেরা তো কেউ পারমিশন নিয়ে বলেনি যে আমরা বসে আছি, আমাদের এরকম অনেক ইটস নট ওয়ান, এটা হচ্ছে আপনাদের পুরো লাইভ জুড়েই এগুলো ছিল। মামুন লাইলার ঘটনা যে সারা বাংলাদেশের মানুষ জানে, এবং সারা বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম মানুষই যে বিরক্ত বিকজ অফ দিস। আমি আপনার ব্যক্তিগত জীবনকে রেসপেক্ট করি, সেটা যেমনই হোক না কেন, কিন্তু আপনারা যে এগুলোকে পাবলিক মিডিয়াতে নিয়ে এসে যে ক্যাশ করার চেষ্টা করছেন, আমাদের অনেকেরই রাতের ঘুম হারাম করে দিচ্ছেন, ব্লাড প্রেশার বাড়াচ্ছেন। আমরা আনতে চাই না, আমরা কোনোদিনও আনতে চাই না। আচ্ছা, ধরলাম অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ হচ্ছে, আমি একটা ছোট एग्जांपल দেই, এটা আমাকেও আপনারা অভিযুক্ত করতে পারেন যে তুমি কেন করতেছো কি দিয়া, বাট আমার করার ধরনটা কিন্তু অন্য রকমের। আমি আজকের পর এদেরকে নিয়ে কথা বলবো না, কিন্তু আমি এই ডায়াগ্রামটা দিয়ে ডেফিনেটলি তাদেরকে আঙ্গুল তুলতে চাই না।
আমি প্রথম পর্বেও বলেছিলাম, এখনও বলছি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই, আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ফ্লস আছে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট লায়লা নিজেও চাইবে না তার জীবনটা সেকেন্ড টাইম যদি করার সুযোগ থাকে তাহলে এরকম হোক। আপনি চাইবেন? কোনোদিন হবে না। আমার কথা হচ্ছে লায়লার মতো ভুল যাতে আমরা না করি। আমি কাউকে অ্যাডভাইস দিতে চাই না, আমি আমাকেও বলতে চাই এই কথাটা। এবং একই সাথে আজকে এই যে প্রিন্সের যে ব্যাপারটা, প্রিন্সের যে রিয়েলাইজেশন, সে ভালো করেছে না মন্দ করেছে সেটা ডিফারেন্ট কেস। আইন আদালত আছে, ওনারা আইন আদালতের কাছে গিয়েছেন, সেটা বিচার হবে। বাট আমাদের সেলফ রিয়েলাইজেশনের জায়গাটা তো ডেফিনেটলি প্রিন্সের বয়সী যারা আছে, প্রিন্সের মতো যারা আছেন, তাদের জায়গা থেকে একটা রিয়েলাইজেশন ডেফিনেটলি হবে এবং ওনার জায়গা থেকেও হবে। কিন্তু এই খণ্ড বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে নিয়ে এসে এই যে বিভিন্ন রকমের কন্টেন্ট করা এবং সেগুলোর যে এক ধরনের ক্যাওয়াটিক পরিবেশ তৈরি হওয়া, এইটার আমার কাছে মনে হচ্ছিল যে এটার একটা বটম লাইন টানা যায় কিনা। আজকের পরে যে ওনারা দুজন মিলিত হবেন না, আজকের পরে যে ওনারা দুজন আবার একসঙ্গে থাকবেন না, সেটার কোনো গ্যারান্টি নাই। দ্যাট উইল বি অ্যানাদার স্টোরি। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আজকের দিন পর্যন্ত এটাই বটম অফ দ্য স্টোরি, যে এনারা আসলে যে পথে হেঁটেছেন দুজনের একজনই প্রপার পথে হাঁটেননি। এবং সেখানে আমি ডেফিনেটলি লায়লাকে যেভাবে কোশ্চেন করে যাচ্ছি, এইটা আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে আমি প্রিন্সকে ভাবে কোশ্চেন কেন করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে লায়লাই আসলে কোশ্চেন করার জায়গাতে বসে আছেন, কারণ লায়লা তার চাইতে অনেক বেশি ম্যাচিউর ছিলেন। এবং আপনি ফেসও করছেন খুব বোল্ডলি, কারণ আপনার জায়গায় থাকলে আমি এভাবে ফেস করতে পারতাম না। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি গাড়ি থেকে নেমে যখন আপনার এখানে আসলাম, হ্যাঁ, আপনার সামনে কতগুলো দোকান আছে, তারা কিন্তু ভিডিও করলো আপনাকে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আই এম নট ইন এ সিচুয়েশন তাদেরকে যে বলবো যে ভাইয়া আপনারা ভিডিও করেন না, কিন্তু আপনি কালকে দেখা যাবে যে টিকটকের মধ্যে লায়লা গাড়ি চলে আসছে বা কিবরিয়ার অফিসে ঠিকানাও জেনে গেল। কিন্তু কথা হলো সেটা না, লায়লা ওটা করতে পারে, ওটা আপনি পাবলিকলি কারো ফোন গিয়ে বন্ধ করতে পারবেন না। কিন্তু যেখানে আপনাদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আপনাদেরকে মিউচুয়াল করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে এক লোক চলে আসছে। না, দেশের বাইরে থেকে সে তার কাজে এসেছে, সে তো আর আমাদের জন্য আসে। আমরা তো সেই পারসিভনেস নিয়েই বড় হচ্ছি, আমরা তো সেই পারসিভনেসই পাচ্ছি ওখান থেকে, ভিডিও থেকে। আমাদের সাথে তার তখন মানে লায়লা এবং প্রিন্সকে মিট করে দেওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসতে হচ্ছে, স্যান্ডি শাহর মতো লোক, সে হলো এদেরকে মিষ্টি খাওয়ায় ঠিক করে দিয়ে যাচ্ছে, আমরা আজকে ঠিক করে দিয়ে গেলাম। তারপরে তাকে নিয়ে আবার আরেকটা স্ক্যান্ডাল বের হচ্ছে, সেখানে স্যান্ডি শাহ আবার বলতেছে না আমি তোকে ভালোবেসেছিলাম, আবার বাংলাদেশের এক ছেলে সে তবা করে একটা বিশ্রী অবস্থা, প্রিন্স লায়লা থেকে শুরু হয়েছে চলে যাচ্ছে অন্যদিকে। এখন মানুষজন তো দিন শেষে ভালো থাকতে চায়, আমরা রাতের বেলা এগুলো দেখতে দেখতে আমাদের সবার মাথা খারাপ। আই লাইক শামীমকে চিনবেন আপনারা, শামীম আহমেদ। আমি কিছুদিন আগে ওরা ইন্টারভিউ করেছে নেক্সাসে, ও সম্ভবত বরিশালের ভাষায় অথবা নোয়াখালীর ভাষায় কন্টেন্ট বানায়। কিছুদিন আগে দেখলাম যে দুজনকে নিয়ে কথা বলছে। আই রিয়েলি লাইক দিস ম্যান। সো আসলে আমরা কিন্তু খুব আপনাদের দেখতে দেখতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এখন কথা হলো যে লায়লা, আপনি একদম বটম লাইন বলেন, আপনি কি এরপরে তার সাথে মিউচুয়াল করছেন? এই ঘটনার পরে গায়ে হাত তুলে দেওয়ার পরে করছেন? কেন করলেন? ওই যে বললাম, মা বাবা আসলো, ব্যাস হয়ে গেছে। মা বাবা এসে আবার বুঝালো, বুঝায় বললো যে এরকম সব সংসারেই হয়, তোমার আব্বু আমাকে অনেক মারে, একটা মেরে বলে 10টা মারছি, তো তোমরা এটা ঠিক করে ফেলো, মামলাটা তুলে ফেলো। ততদিন আপনার রিয়েলাইজেশন কি, আপনার কি লাইভ করাটা ঠিক ছিল? তখন আমি যদি ওই স্টেজে, আমি যদি 999 কল না দিতাম, লোকজন আমাকে বলতো 999 বাদ, আপনি জাস্ট লাইভের কথা লোকজন আমাকে বলতো যে তুমি 999 কল দাও নাই কেন। তখন যদি আমি খুব খারাপ সিচুয়েশন, আরো বেশি খারাপ সিচুয়েশনে পড়তাম, লোকজন বলতো তুমি সোশ্যাল মিডিয়ার লোক হয়ে তুমি কেন লাইফটা অন করো নাই। তারপর আপনি স্বীকার করছেন আপনি সোশ্যাল মিডিয়ার লোক? তখন তো ছিলাম, তখন তো হয়ে গেছেন অলরেডি। না, কিন্তু সেটা আপনি আরো পরেও জানাইতে পারতেন। কিন্তু এই অবস্থায় মানে আপনি রাইট মনে করছেন কিনা ওই জায়গাটা? ঠিক আছে, এখন পর্যন্ত আপনি আজকের দিনে মনে করেন ঠিক কাজ করেছেন। হয়েছে কি যে হাইপ অফ মোমেন্টে যেটা আপনি যেটা বলছেন, হিট অফ দ্য মোমেন্ট, হিট অফ দ্য মোমেন্টে যেটা হওয়া, সেটা হিট অফ দ্য মোমেন্ট। যে আপনি হয়তো কখনো এরকম সিচুয়েশনে পড়েন নাই যে কেউ আপনাকে মেরে ফেলতে চাচ্ছে, এবং সবচেয়ে কাছের মানুষটা, ভালোবাসার মানুষটা একটা হিংস্র চেহারা, যে চেহারাটা আপনি আগে কখনো এত বেশি দেখেন নাই। ওকে, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। তবু আমি বলবো হিট অফ দ্য মোমেন্টে জীবনে সব কাজ করেন না, কারণ আপনারা একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস ছাড়া হচ্ছে বন্দুকের গুলির মতো, এটা ছেড়ে দিয়েছেন, এটা কখনো ব্যাক করবে না, বিলিভ মি, এটা কখনো ব্যাক করবে না। আপনি জীবনে কোনোদিন আর সুস্থ জীবনে যেতে পারবেন না যদি আমি কিবরিয়া আমার 18-19 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি আপনাদেরকে, আপনি যাই হন জীবনে, যেটাই হন, আপনি যদি কালকে থেকে ধরেন আজকে আপনি একটা দুর্ঘটনা ঘটেছে আপনার লাইফে এবং এটা আপনার ভুলের কারণে সোশ্যাল মিডিয়াতে এসছে, তারপরের দিন থেকে আপনি দুনিয়ার সব পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, কিন্তু এই দুনিয়ার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনি যত ভালো হয়ে যান না কেন, পূত পবিত্র মানুষ হয়ে যান না কেন, আপনার জীবনে ছোট্ট 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 একটা ভুলে অনেক মানুষ আপনার ওই অতীত নিয়ে খোঁটা দেবে এবং আপনাকে বারবার মনে করা দিতে চাইবে। সো এই কারণে আমি বলছিলাম যে প্রিন্স মামুন এবং লায়লা এর পরে যদি দুনিয়ার সবচেয়ে বেস্ট কাপলটাও হয়ে যেত, আপনার এই হিট অফ দ্য মোমেন্ট প্রিন্স মামুনকে মেজাজ গরম করে দেওয়ার জন্য এনাফ ছিল না? নেক্সট লাইফে ধরেন যে প্রিন্স মামুন আপনাকে বলতে পারতো তুমি কেন লাইভে গেছো, বা আপনার ক্ষেত্রে হতে পারতো ভাই। সো ইট ইজ নট রাইট।
ইটস নট রাইট, আমি সেটাই বলছি। ওকে ফাইন, তারপরে আগে ইটস নট রাইট, বাট আপনি পুলিশ পর্যন্ত যান, সেটা ঠিক আছে, বাট নট সোশ্যাল মিডিয়া। ওখানে যেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি আই শুড সিক হেল্প, কারণ এত রাতে আমাকে হেল্প করার মতো কেউ হচ্ছিল না এবং তাকে কেউ থামাতে পারছিল না। তার বন্ধুরাও তো দাঁড়িয়েছিল ওখানে পাশে, বাট তারা তাকে স্টপ করতে পারছে ইনফ্যাক্ট আপনি সোশ্যাল মিডিয়াতে বলার পরে এমন তো হয় না যে লোকজন গিয়ে ওকে থামিয়েছে। না। লোকজন যে ওকে সো থামিয়েছে আলটিমেটলি কি ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলার পর? আপনার কোনো বেনিফিট হয়েছে? না, আমি যদি চিন্তা করি যে আমি তাকে লিগ্যালি অ্যাকশন নিতে যাব, তো দ্যাট ইজ ওয়ান অফ, সেটা তো আপনার ভিডিও হলেই হয়তো, আপনার Video চেহারায় তো কি হয়তো করবে তখন আমাকে? না না, আপনার চেহারা নিয়ে আপনি গেলেই তো আপনার থানাতে হয়ে যাচ্ছে, সেখানে তো আপনার সোশ্যাল মিডিয়ার কোনো দরকারই নাই। না দরকার নাই, আপনি যেটা বলেছেন রাইট। সো এই ভুলটা যাতে আমরা না করি আর কি সবাই মিলে, আর এই মাথাটা ঠান্ডা রাখার ধৈর্য যাতে আল্লাহ আমাদেরকে দেয়। অনেকেই করি আমরা এই ভুলটা। সো লাইলা, তারপরে কি হলো? আপনারা মিট আপ করে ফেললেন, ডান? মিট আপ করে ফেলাম, তারপর আপনাকে বলছেন যে তুমি আমার কাবিন নামাটা ঠিক করো নাই? এগুলো বলা হয়েছে।